বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের স্বাগতম। পড়ে শোনাব দ্বিজেন শর্মার লেখা একটি বই, চার্লস ডারউইন ও প্রজাতির উৎপত্তি। শুরুতেই বইটির একটি প্রাককথন আপনাদের পড়ে শোনাচ্ছি, যেটি দ্বিজেন শর্মা লিখেছিলেন মস্কোয় বসে 16 ডিসেম্বর 1993 সালে। বইটি কিশোর পাঠ্য হওয়ার কথা ছিল এবং সেই দৃষ্টিকোণ থেকেই লিখতে শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনাটি বাতিল করতে হয়। কেননা মনে হয়েছে ডারউইনের জীবনী যদিও বা কিশোর পাঠ্য হওয়া সম্ভব, কিন্তু তার তত্ত্ব কোনোভাবেই নয়। সোজা কথায় ডারউইন ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, তার মতবাদ প্রকট বস্তুবাদী। এমন ধারণা কিশোর মনে দৃঢ়বদ্ধ করা অনুচিত। তাই তার চাইতে বেশি বয়সী তরুণদের, অর্থাৎ যারা কমপক্ষে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, তাদের জন্যই বইটি লিখলাম। ডারউইনের জীব বিবর্তনবাদ থেকে ঈশ্বর প্রসঙ্গ এড়ানো বা পাশ কাটিয়ে যাওয়া সত্যিই কঠিন। তবু তার চেষ্টা করেছি, যদিও এই সত্য এখন সুপ্রতিষ্ঠিত যে বিজ্ঞানের দর্শনের সামনে ধর্মকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো নিরর্থক। ডারউইনের সমসাময়িক প্রায় সমস্ত বিজ্ঞানী ছিলেন ধর্মবিশ্বাসী, আস্তিক, এবং তারা এই বলে ডারউইনবাদ গ্রহণ করেন যে ঈশ্বর প্রাণের আদি স্রষ্টা আর বিবর্তন ঘটেছে তারই নির্দেশে। সুতরাং একে স্বীকৃতিদানে ধর্মচ্যুতির আশঙ্কা অমূলক। অন্যথা ডারউইনের শিক্ষক হেনস্লো এবং বন্ধু লায়েল ও হুকার কখনোই তার তত্ত্বের পৃষ্ঠপোষক হতেন না। ডারউইন শুধু বিজ্ঞানী নন, দার্শনিক তথা বিপ্লবীও, যারা তার অরিজিন অব স্পেসিস গ্রন্থের শেষোক্ত তাৎপর্যগুলো সবার আগে উপলব্ধি করেছিলেন। কার্ল মার্কস তাদের অগ্রগণ্য। নিজের বিশ্ববিখ্যাত গড়ে তোলার জন্যে জীবজগতের উদ্ভব ও বিকাশের অত্যন্ত জরুরি বস্তুবাদী ব্যাখ্যা তিনি বিবর্তনবাদেই খুঁজে পান। তাই মার্কস তার ক্যাপিটাল অর্থাৎ পুঁজি গ্রন্থের ইংরেজি সংস্করণ ডারউইনকে উৎসর্গ করতে চান। অস্বস্তিপীড়িত ডারউইন রাজি হননি। অরিজিন অব স্পেসিস প্রকাশের পর 136 বছর পেরিয়ে গেছে, তবু ডারউইনবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল মৌলবাদের আক্রমণ আজও অব্যাহত। মার্কস ও ডারউইন উভয়ই তাদের চক্ষুশূল। ডারউইনবাদ সম্পর্কে বিজ্ঞানী মহলেও ব্যাপক বিভ্রান্তি প্রচলিত, বলা বাহুল্য, যা অত্যন্ত ক্ষতিকর। এদের অনেকেই বলেন বর্তমান গবেষণার ফলে নাকি তত্ত্বটি ভ্রান্ত প্রমাণিত ও বর্জিত হয়েছে। এটা একটা ডাহা মিথ্যা। প্রসঙ্গত ডারউইনের একটি উক্তি উল্লেখ করার মতো। 1869 সালে তিনি হুকারকে লিখেছিলেন, আরও 20 বছর বেঁচে থাকলে, কর্মক্ষম থাকলে অরিজিন কতটা যে বদলাবে, প্রতিটি বিষয়ে আমার মতামত কতটা যে পাল্টাবে, কে জানে। আসলে সবে তো শুরু। হ্যাঁ, শুরু বইকি, এবং তাতেই কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। আর সেই কাঁপুনি থামেনি আজও। যে কোনো মৌলিক বিজ্ঞান তত্ত্বের মতোই ডারউইনবাদও ক্রমাগত সংশোধিত ও শুদ্ধতর হয়েছে এবং এখন দাঁড়িয়েছে সুদৃঢ় মজবুত ভিত্তির উপর। এবারে শুরু হচ্ছে মূল বইটি। চার্লস ডারউইন। রুশ বিজ্ঞানী ক্লিমন্ত তিমিরিয়াজেভ 1867 সালের গ্রীষ্মে বিশ্ববন্দিত বিজ্ঞানী চার্লস ডারউইনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে বিজ্ঞানীর আবাস ডাউনগায়ে যাওয়ার জন্য লন্ডনের অদূরস্থ অফিংটন স্টেশনে এসে নামেন। নামার পর গন্তব্যে পৌঁছার জন্য কোনো যানবাহন খুঁজে তিনি পাননি। আজ শতাধিক বছর পর একই উদ্দেশ্যে ওই স্টেশনে নামলে আজও কোনো সাধারণ যানবাহনের সাহায্য কেউ পাবেন না। হিচ হাইকিংয়ের চেষ্টা ব্যর্থ হলে অগত্যা তিমিরিয়াজেভের মতো 10 মাইল পথ হাঁটতেই হবে। কেন্টের অপূর্ব নিসর্গ দৃশ্য দেখে দেখে ওই মহাবিজ্ঞানীর পদরেখা ধরে হেঁটে হেঁটে নানা কথা ভেবে ভেবে অচিরেই পৌঁছে যাওয়া যায় ডাউনগায়ে। অতঃপর ডারউইন ভবন খুঁজে পেতে কোনোই অসুবিধা মেলে না, যার জন্য গ্রামটা বিশ্বখ্যাত আর তার আবাসটি যে কোনো গ্রামবাসীর সাগ্রহে দেখিয়ে দেয়। ছায়াঘন আঁকাবাঁকা এক দীর্ঘ পথের প্রান্তে একসময় একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়াতে হয়। সাইনবোর্ড ও 2-1 অতিথি অভ্যাগত দেখে গৃহ জাদুঘরটি শনাক্তও করা যায়। কিন্তু যা অবাক করে তা হল
ডারউইন ভবনের সাদামাটা গ্রামীণ পরিবেশ। কিভাবে এখানে শহর থেকে দূরের এই নির্জনে একজন মানুষের পক্ষে বিজ্ঞানের মতো পরীক্ষাসিদ্ধ বিষয়ে দুনিয়া কাঁপানো একটি তত্ত্ব উদ্ভাবন সম্ভব হলো? সম্ভব বই কি। গ্যালিলিও বা নিউটনের পরিবেশ কি তেমন জমকালো ছিল? মোটেই না। কর্তব্য আবিষ্কার উদ্ভাবনের জন্য যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, সুযোগ সুবিধা অবশ্যই প্রয়োজন, তবে বিজ্ঞানী মানুষটি সত্যিকার বিজ্ঞানী না হলে সবই বৃথা। ডারউইন সেই সত্যিকার বিজ্ঞানীদের একজন। প্রতিভার সঙ্গে অধ্যাবসায় ও অনুকূল পরিস্থিতির মেলবন্ধন ঘটলেই কেবল অসাধ্য সাধন সম্ভব। ডাউন কিন্তু ডারউইনের জন্মস্থান নয়। পৈতৃক ভবনটি তার এখান থেকে অনেকটা দূরে, ল্যাঙ্কাশায়ারের শ্রুসবেরি শহরে। সেভার্ন নদীর তীরের ওই মফস্বল শহরে চার্লস ডারউইনের জন্ম 1809 সালের 12 ফেব্রুয়ারি। পিতা রবার্ট ডারউইন নামে চিকিৎসক, আর পিতামহ এরেসমাস ডারউইনও চিকিৎসক। তদুপরি বিজ্ঞানী, দার্শনিক, কবি হিসেবেও স্বনামখ্যাত। বিশ্ববন্দিত ফরাসি বিবর্তনবিদ লামার্কের সমসাময়িক এরেসমাসও জীবজগতের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে একটি বস্তুবাদী তত্ত্ব উদ্ভাবন করেন। চার্লস ডারউইন কৈশোরেই পিতামহের ওই গ্রন্থ জুনোমিয়া পাঠ করেন। পরে এডিনবরায় ডক্টর গ্র্যান্ট নামের জনৈক প্রাণীবিদের কাছে লামার্কবাদের বয়ান শুনে পিতামহের তত্ত্বের কথা মনে পড়ে এবং বইটি দ্বিতীয়বার পড়েন। তার ভাষায় 10-15 বছর ফারাকের পর বইটি আবার পড়ে খুবই নিরাশ হই। উল্লিখিত তথ্যের তুলনায় তাতে অনুমানের মাত্রা ছিল খুবই বেশি। মা সুজানা যখন 1817 সালের জুলাই মাসে হঠাৎ মারা যান, ডারউইনের বয়স তখন সবে 8 বছর পেরিয়েছে। পরে আত্মজীবনীতে লিখেছেন, তার মৃত্যুশয্যা, কালো ভেলভেট গাউন, অদ্ভুত গড়নের কাজের টেবিল ছাড়া আর কিছুই মনে পড়ে না। সেই বছর বসন্তেই বাড়ির লাগোয়া একটা স্কুলে ভর্তি হন, কিন্তু পড়াশোনায় মোটেই মন বসত না। মাতৃহীন কিশোর শ্রুসবেরির মাঠে ঘাটে বনবাদারে সেভার্ন নদীর তীরে দিনমান ঘুরে বেড়াতেন। সম্ভবত দাদামশায়ের স্বভাবের উত্তরাধিকার পেয়েছিলেন, তাই ছেলেবেলায় বাঁধা পড়েন প্রকৃতি প্রেমের মায়াজালে। অনেক গাছপালার লাতিন নাম জানতেন, খুঁজে বেড়াতেন যত রাজ্যের পোকামাকড়, ঝিনুক শামুকের খোল আর পাখির ডিম। পুত্রের পড়াশোনায় সুস্পষ্ট অমনোযোগ এবং মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর বাড়াবাড়ি দেখে চিন্তিত পিতা তাকে পরের বছর পাঠান শহরের বোর্ডিং স্কুলে। কড়া শাসনের জন্য পরিচিত ডক্টর বাটলারের স্কুলে ডারউইন কাটান দীর্ঘ 7 বছর। সেই যুগে এইসব স্কুলে ভূগোল, ইতিহাস, লাতিন ভাষা ও ব্যাকরণ ছাড়া আর কিছুই পড়ানো হতো না। বিজ্ঞান বা সাহিত্য তখনও নিষিদ্ধ বিষয়। ডারউইন বাড়িতে ছুটির সময় অগ্রজের সঙ্গে রসায়নবিদ্যার নানা পরীক্ষায় শরিক হন শুনে ডক্টর বাটলার ক্ষুব্ধ হন। শিক্ষা ও চরিত্র গঠনে লাঠৌষধিতে বিশ্বাসী এই স্কুল নিজের ভাষায় তার মনোবিকাশে চরম ক্ষতিকর প্রভাব ফেলেছিল। স্কুলে ভালো ফল দেখাতে না পারায় ডক্টর রবার্ট পুত্রের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত হয়ে পড়েন এবং অগত্যা পারিবারিক পেশা শিক্ষার জন্যে তাকে 1825 সালে এডিনবরা মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেন। কিন্তু এখানেও একঘেয়েমিতে তিনি বিরক্ত হয়ে ওঠেন। তার মতে একমাত্র হোপের রসায়নবিদ্যার ক্লাস ছাড়া আর সবই ছিল অত্যন্ত নিরস ও বিরক্তিকর। সেই সময়কার অবেদনকহীন অস্ত্রোপচারের বীভৎস দৃশ্য দেখে তিনি চিকিৎসা বিদ্যায় ইতি টানার ব্যাপারে মনস্থির করে ফেলেন। ফলতে এডিনবরার 2 বছরও বৃথা কাটে। এখানেও ডারউইন ক্লাস ফাঁকি দিয়ে বৈজ্ঞানিক সমিতির অধিবেশনে নানা বিষয়ে বক্তৃতা শুনতেন। বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে সংগ্রহ অভিযানে শরিক হতেন, নিয়মিত শিকারেও যেতেন। এইসব সংবাদ অচিরেই ডক্টর রবার্টের কাছে পৌঁছয় এবং প্রাজ্ঞ চিকিৎসক অনন্যোপায় হয়ে পুত্রকে পাদ্রী হওয়ার প্রস্তাব দেন। সেই কালে এ ধরনের কাজে সম্মান ও অর্থ দুটোই জুটত। ডারউইন অবশ্য প্রস্তাবটি গ্রহণ করেন ভিন্নতর কারণে। গ্রামীণ পরিবেশ নির্বিবাদ প্রকৃতি পরীক্ষা ও কীটপতঙ্গ সংগ্রহের জন্য সর্বোত্তম বলে। এই ধরনের পেশা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি লাভের শর্তাধীন থাকায় ডারউইন কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন 1828 সালে।
সহপাঠীরা সবাই বড় ঘরের ছেলে। পড়াশোনা যৎসামান্য। তারা সময় কাটায় ঘোড়দৌড়, শিকার, খানাপিনা ও আড্ডা এসে। ডারউইন অচিরেই তাদের দলে ভিড়ে যান। এখানেও প্রকৃতি নিরীক্ষা ও সংগ্রহের নেশার কোনো রদবদল ঘটে না। নিয়মিত যান নানা বৈজ্ঞানিক অধিবেশনে। এভাবেই পরিচিতি ও গভীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে এই বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক জন স্টিভেন্স হেন্সলো এবং ভূতত্ত্বের প্রফেসর অ্যাডাম সেজউইকের সঙ্গে। হেন্সলোর অনুপ্রেরণাতেই তার মনে প্রকৃতি পর্যবেক্ষকের বদলে প্রকৃতি বিজ্ঞানী হওয়ার বাসনা জন্মে। তখনই হাতে আসে বিশ্বখ্যাত পরিব্রাজক ও নতুন নতুন উদ্ভিদ এবং প্রাণী সংগ্রাহক ব্যারন আলেকজান্ডার ফন হামবোল্ট লিখিত নিরীক্ষায় আমেরিকা ভ্রমণের কাহিনী পার্সোনাল ন্যারেটিভ। এটা পড়ে সম্মোহিত হয়ে এবং আক্রান্ত হন ওই অঞ্চল সফর ও সেখান থেকে কিছু সংগ্রহের স্বপ্নে। এইসব খবরও বাড়িতে পৌঁছত। পিতা উদ্বিগ্ন হতেন। ডারউইন অবশ্য এবার তাকে আর হতাশ করেন না। 1831 সালের জানুয়ারি মাসে কৃতিত্বের সঙ্গে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যথাসময়ে বাড়ি ফেরেন। দক্ষিণ আমেরিকা সফরের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ধর্মযাজকের চাকরি নিয়ে নির্জন গ্রামীণ পরিবেশে কীটপতঙ্গ সংগ্রহে তুষ্ট থাকতে ডারউইন যখন মনস্থির করে ফেলেছেন, তখনই সেই আশ্চর্য ঘটনাটি ঘটল। 1831 সালের সেপ্টেম্বর মাসে অধ্যাপক হেন্সলোর একটি চিঠি পৌঁছয় এবং তাতে ছিল অভাবিত সেই সুসংবাদ। দক্ষিণ গোলার্ধে জরিপ কর্মে নিয়োজিত রাজকীয় নৌবাহিনীর বিগল জাহাজে অবৈতনিক প্রকৃতি বিজ্ঞানী হিসেবে তার নির্বাচন। ডা. রবার্ট প্রথমে আপত্তি জানালেও পুত্রের আগ্রহের কাছে শেষ অবধি হার মানেন। 1831 সালের 27 ডিসেম্বর ডেভনপোর্ট থেকে বিগল আপন গন্তব্যের যাত্রা শুরু করে। হেন্সলো তাকে আপন যোগ্যতা সম্পর্কে সন্দিহান হতে নিষেধ করলেও আসলে জীববিদ্যা বা ভূবিদ্যা কোনোটিতেই ডারউইনের যথাযথ প্রশিক্ষণ ছিল না। বড়জোর তিনি একজন শৌখিন প্রকৃতিবিদ, এটুকুই বলা যেত। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি, জ্ঞানার্জনের প্রবল তৃষ্ণা, অশেষ অধ্যাবসায় ও মুক্ত চিন্তার কল্যাণে বিগল সফরেই তিনি শৌখিন প্রকৃতিবিদ থেকে একজন সার্থক বিজ্ঞানী হয়ে ওঠেন। ভ্রমণ শেষে বাড়ি ফিরলে ডা. ডারউইন তাকে দেখামাত্র বলেছিলেন, তার রীতিমতো রূপান্তর ঘটেছে, মাথার খুলির গড়নটাও নাকি পাল্টে গেছে। মনোবিজ্ঞানী চিকিৎসকের এই পর্যবেক্ষণ মিথ্যে প্রমাণিত হয়নি। সেকালে ভূবিদ্যা ও জীববিদ্যা আজকের তুলনায় অনেক পিছিয়ে ছিল। প্রকৃতি ও জীবজগতের পরিবর্তনের নিয়মগুলো তখনও মানুষের অজানা। বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে ভূপৃষ্ঠের যাবতীয় পরিবর্তন, ভাঙাগড়া এবং জীবজগতের সৃষ্টি, বিলয় ও পুনঃসৃষ্টি সবই ঈশ্বরের ইচ্ছাধীন, আর এইসব রহস্যোদ্ধার মানুষের সাধ্যাতীত। তাই প্রবীণ সেজউইক ও হেন্সলোর মতো তরুণ ডারউইনের মনেও এই বিশ্বাস বদ্ধমূল ছিল যে উদ্ভিদ ও প্রাণীর প্রজাতিগুলো ঈশ্বরের সৃষ্টি ও অপরিবর্তনশীল। ওক গাছের বীজ থেকে ওকই জন্মায়, বা কেবল বাঘই প্রসব করে, এবং সৃষ্টির পর থেকে এগুলোর কোনোই পরিবর্তন ঘটেনি। কিন্তু এই সাবেগী চিন্তায় বাদ সাধল চার্লস লাইলের প্রিন্সিপাল অফ জিওলজি। এটি হেন্সলো তাকে দেন। সেই সঙ্গে এটাও জানান যে বইটি নানা উদ্ভট তত্ত্বে ঠাসা। তিনি যেন ওগুলো এড়িয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর দিকেই নজর রাখেন। উদ্ভট কেন? কারণ লাইল ভূপৃষ্ঠের পরিবর্তনের ব্যাপারে নোহর মহাপ্লাবন জাতীয় মহাপ্রলয়কে ততটা আমল না দিয়ে ব্যত্যা, সমুদ্র তরঙ্গ, ভূমিকম্প, আগ্নেয়গিরির সক্রিয়তা ইত্যকার প্রাকৃতিক ঘটনাগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। 1830 সালে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বইটি ইংল্যান্ডে রীতিমতো ঝড় তুলেছিল। বলা বাহুল্য, সেজউইকের মতো রক্ষণশীল ভূবিদ ও বিজ্ঞানীরা এই মতবাদ গ্রহণ করেননি। বিগল 1832 সালের 28 ফেব্রুয়ারি ব্রাজিলের বহিয়া বন্দরে নোঙর ফেলে। এখানেই ডারউইন প্রথম খুঁজে পান তার ভবিষ্যৎ তত্ত্বের প্রথম সূত্র, টেক্সোডন নামের বিশাল অবলুপ্ত একটি জন্তুর মাথার ফসিল। অতঃপর আরেকটি, এবার আর্মেডিলার আত্মীয় অবলুপ্ত মেগাথেরিয়ামের চোয়াল। এগুলো জাহাজে তুললে জাহাজের ক্যাপ্টেন ফিটসরয় মন্তব্য করেন যে জন্তুগুলো নুহর নৌকায় উঠাতে পারেনি বলেই নাকি মারা গেছে।
প্রজাতি লুপ্তির অন্যতর কোনো তত্ত্ব তখনও জানা ছিল না। বিগল 1832 সালের ফেব্রুয়ারি থেকে 1834 সালের মে মাস পর্যন্ত দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল জরিপ করে। এই 2 বছর ডারউইন অধিকাংশ সময় মূল ভূখণ্ডে থেকেছেন। ভূতাত্ত্বিক বৈচিত্র্য দেখেছেন, নানা উদ্ভিদ ও প্রাণী প্রজাতির জীবন্ত এবং শিলাভূত নমুনা সংগ্রহ করেছেন। জাহাজ তাকে কোনো বন্দরে নামিয়ে দিত, তিনি কতক সঙ্গী নিয়ে দূর দূরান্তে ঘুরে বেড়াতেন, খোলা আকাশের নিচে রাত কাটাতেন। জাহাজ নির্দিষ্ট সময়ে বন্দরে ফিরলে সংগ্রহসহ আবার তাতে সোয়ারি হতেন, নামতেন পরের বন্দরে। এভাবেই চলেছে 4 বছরের গোটা সফর। সংগ্রহের জন্য লোকজন নিয়োগের খরচা জোগাতেন ডক্টর রবার্ট। সংগ্রহগুলো পার্সেলে পৌঁছত হেন্সলোর কাছে এবং সেই সঙ্গে চিঠি মারফত নানা পর্যবেক্ষণের রিপোর্ট। জাহাজে থাকার সময় ডারউইন সংগৃহীত নমুনা ব্যবচ্ছেদ করতেন, নোট লিখতেন ও ভূবিদ্যাসহ নানা বইপত্র পড়তেন। হেন্সলোর সৌজন্যেই বইগুলি তার কাছে পৌঁছত। ডায়েরি লেখা ছিল ডারউইনের অন্যতম জরুরি নিত্যকর্ম। ডারউইন ঘুরে বেড়ান ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, দূরদূরান্তের বন প্রান্তর ও তৃণভূমি। আর্জেন্টিনার ভূগঠনে মহাপ্রলয়জাত কোনো পরিবর্তন তার চোখে পড়ে না, বরং লাইলের ক্রমপরিবর্তনের সাক্ষ্যই লক্ষ্য করেন। এখানে লুপ্ত প্রজাতির অঢেল সংখ্যা তাকে বিস্মিত করে। মহাপ্রলয়ের অনুপস্থিতিতে তাহলে কেন কোনো কোনো প্রজাতির নির্বিশেষ বিলুপ্তি ঘটে? এইসব অঞ্চলের বাসিন্দা একটি ছোট জাতের উট পাখি, পরে যার নামকরণ করা হয়েছিল রিয়া ডারউইনি। আর অরণ্যের বদলে চীনাঞ্চলে বিদ্যমান কয়েক জাতের কাঠঠোকরা দেখেও তিনি অবাক হন। স্বাভাবিক আকারের উট পাখি থাকা সত্ত্বেও আরেকটি ছোট জাতির উট পাখি কি জন্য? বৃক্ষহীন তৃণভূমিতে কাঠঠোকরা সৃষ্টি হলো কি উদ্দেশ্যে? ডারউইন সঠিক উত্তর খুঁজে পান না। আরেকটি সমস্যাও তাকে বিব্রত করে। দক্ষিণ আমেরিকার বিলুপ্ত প্রজাতিগুলোর সঙ্গে জীবন্ত বহু প্রাণীর সাদৃশ্য। লুপ্ত টেক্সোডনের সঙ্গে বর্তমান ক্যাপিবারার, মেগাথেরিয়ামের সঙ্গে আর্মেডিলার সাদৃশ্য এতই স্পষ্ট যে এদের আত্মীয়তার বাস্তবতা অনস্বীকার্য। তবে কি ক্যাপিবারা ও আর্মেডিলা টেক্সোডন ও মেগাথেরিয়ামের রূপান্তরিত প্রকারভেদ? প্রজাতির পরিবর্তন ব্যতিরেকে তো এমনটা অসম্ভব। কিন্তু প্রজাতি বদলায়, এমন উচ্চারণ ঈশ্বরনিন্দার শামিল। লাইলের মতো যুক্তিনিষ্ঠ বিজ্ঞানীও এক্ষেত্রে অত্যন্ত রক্ষণশীল। ডারউইন আর ভাবতে পারেন না। বিগল তার দোদুল্যচিত্ত প্রকৃতি বিজ্ঞানীকে নিয়ে 1835 সালের 15 সেপ্টেম্বর গ্যালাপেগস দ্বীপপুঞ্জে পৌঁছে চ্যাথাম দ্বীপে নোঙর ফেলে। ইকুয়েডর রাজ্য থেকে 600 মাইল দূরে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপগুলো অনাদিকাল থেকেই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ডারউইন চ্যাথাম দ্বীপে পা দিয়েই বুঝলেন এক সৃষ্টি ছাড়া রাজ্যে এসে পৌঁছেছেন। আগ্নেয়গিরির লাভার ঢল, সর্বত্র ছড়ানো কালো কালো পাথরের স্তূপ আর অদ্ভুত সব জীবজন্তু। পাথরে চাঙরের মতো ঢাউস কচ্ছপ, বেঢপ কুশ্রী গিরগিটির পাল। মানুষকে ভয় করে না এমন সব পাখি এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যান এবং কেবলই আশ্চর্য হন। এখানকার সবই নতুন, গাছপালা, জীবজন্তু, এমনকি মাছেরাও। সবচেয়ে বিস্মিত হন 13 জাতের চড়ুই দেখে। এক এক দ্বীপে এক এক রকম, কারো ঠোঁট চিকন ছুচলো, কারো বা টিয়ে পাখির মতো মোটা, মাঝারি রকম ফেরও আছে। ঠোঁটের গড়ন ছাড়া তারা অবিকল একই রকম, যেন কেবল খাদ্যাভ্যাসের নিরিখেই তৈরি। কেউ খায় ফল, কেউ শস্যের মোটা দানা, কেউ ক্যাকটাসের ফুল, কেউ বা পোকামাকড়। অচিরেই আরও বিস্ময়কর একটা তথ্য ধরা পড়ল। না, চড়ুইগুলো আদ্যন্ত নতুন নয়। মূল ভূখণ্ড দক্ষিণ আমেরিকা চড়ুইদের খুবই ঘনিষ্ঠ আত্মীয়ও বটে। তবে পাখিগুলো কি তাহলে এখানে কোনো ক্রমে পৌঁছে নতুন পরিবেশে খাদ্যাভ্যাস বদলাতে বাধ্য হতে গিয়েই শেষাবধি এই আকৃতি পেয়েছে? প্রজাতি কি তাহলে বদলায়? প্রজাতির রূপান্তর তবে সম্ভব? এই চড়ুইগুলো তবে নিজেরাই নিজেদের স্রষ্টা, কেউ তাদের সৃষ্টি করেনি? এই চড়ুইদের ক্ষেত্রে যা সত্যি, অন্যান্য প্রাণী ও উদ্ভিদের ক্ষেত্রে সেটা মিথ্যে হবে কেন? ভাবনাগুলো তিনি সযত্নে নোটবুকে লিখে রাখেন।
কোনো সিদ্ধান্ত টানেন না, তবে প্রজাতির রূপান্তর সম্পর্কে অতঃপর আর কোনো সন্দেহ থাকে না। প্রজাতি যে বদলায় সেটা কোনো নতুন তথ্য নয়। লামার্ক ও এরেসমাস বহুকাল আগেই সেটা বলে গেছেন। কিছু প্রজাতি কিভাবে বদলায়, তার পরিবর্তনের প্রক্রিয়াটি কি, এই চিন্তা অনুক্ষণ ডারউইনকে বিব্রত করে। কেউ তো নিজের চোখে প্রজাতির রূপান্তর দেখেনি, দেখা সম্ভবও নয়। গ্যালাপেক্স থেকে বিগল নিউজিল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ায় দক্ষিণ ঘুরে উত্তমাশা অন্তরীপ পেরিয়ে আবার ব্রাজিলের উপকূল ছুঁয়ে উত্তর আটলান্টিক পাড়ি দিয়ে 4 বছর 1 মাস পর 1836 সালের 2 অক্টোবর কর্নওয়ালের ফালমাউথ বন্দরে ফেরে। রুশ বেরিয়ে এসে কিছুদিন থাকার পর ডারউইন লন্ডনের গ্রেট মালবোরো স্ট্রিটে বাসা নেন এবং আপন সংগ্রহ শনাক্ত ও 24টি নোটবুক থেকে বিগল সফরের কাহিনী ও পর্যবেক্ষণ নিয়ে একটা বই লেখায় ব্যস্ত থাকেন। ইতিমধ্যে হেন্সলোর কাছে পাঠানো ফসিল ও অন্যান্য নমুনা বিজ্ঞানী মহলে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছিল। হেন্সলো প্রবাসী ডারউইনের চিঠিগুলো বিজ্ঞান সমিতির অধিবেশনে পড়াতেন এবং কখনো কখনো ছাপিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিলিও করতেন। ফলত বিজ্ঞানী হিসেবে ডারউইনের প্রতিষ্ঠা ইতিমধ্যেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। সেজউইক ডক্টর রবার্টের সঙ্গে দেখা করে পুত্রের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে তাকে আশ্বস্ত করেন। ফলত বিগল ভ্রমণ শেষে লন্ডনের বাসিন্দা হওয়ার পর ডারউইন স্বচ্ছন্দেই সেখানকার বিজ্ঞানী সমাজে ব্যাপক মেলামেশার সুযোগ পান। এই সময় বিশেষভাবে ঘনিষ্ঠ হন ভূবিদ চার্লস লাইল ও বৃক্ষবিদ ডাল্টন হুকারের সঙ্গে। এই 2 বিজ্ঞানী তার ভবিষ্যৎ জীবনের সঙ্গে কতটা গভীরভাবে জড়িত হবেন সে ছিল তখনও কল্পনাতীত। ফসিল নিয়ে একসঙ্গে কাজ করেন ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নজীববিদ্যা ও বিভাগের অধ্যক্ষ রিচার্ড ওয়েনের সঙ্গে। এই হৃদ্য সম্পর্কটিও যে শেষাবধির তিক্ততার তুঙ্গে পৌঁছবে তাও তখনও জানা ছিল না। লন্ডনবাসী অগ্রস এরেসমাসের সৌজন্যে পরিচিত হন বিজ্ঞানবৃত্তের বাইরের ম্যাকলে, কার্লাইল ও সিডনি স্মিথের মতো পণ্ডিতদের সঙ্গে। অভাবিত সাক্ষাৎ ঘটে হামবোল্ডের সঙ্গেও, যার বই পড়ে দক্ষিণ আমেরিকা ভ্রমণের স্বপ্ন দেখেছিলেন। সেই নায়েবটি একদিন স্বয়ং হাজির হন ডারউইনের বৈঠকখানায়। হামবোল্ডের সঙ্গে আলোচনার ফলে বলতে গেলে তার স্বপ্নভঙ্গই ঘটে। ডারউইনের ভাষায়, আমি কিছুটা নিরাশই হলাম। সম্ভবত তার সম্পর্কে আমার ধারণা ছিল আতিশয্য দুষ্ট। লন্ডনে 2 বছরে ডারউইন বিগল ভ্রমণের ভূতত্ত্ব ও প্রাণীবিদ্যা পর্যবেক্ষণ বিষয়ে লেখালেখির সময় মুহূর্তকালও প্রজাতির বিবর্তন সমস্যাটি ভুলতে পারেননি। বিষয়টি এমনই স্পর্শকাতর যে এ নিয়ে কারো সঙ্গে আলোচনাও তখন অসম্ভব ছিল। এই দুর্গম পথে তিনিই একক যাত্রী, নিঃসঙ্গ, সন্ত্রস্ত। কিভাবে প্রজাতির পরিবর্তন ঘটে? লামার্কের ব্যাখ্যা তিনি আগেই বাতিল করেছেন। প্রবল ইচ্ছেশক্তি বা অদম্য চেষ্টা এক্ষেত্রে নিরর্থক। বাঘ চাইলেই তার গায়ে ডোরা জন্মাবে না। জিরাফ প্রাণপণ চেষ্টা করেও তার গলার দৈর্ঘ্য বাড়াতে পারবে না। অচিরে জীববিদ্যার খুব সাধারণ তত্ত্ব বিবর্তনের একটা চাবিকাঠি জোগাল। সবারই জানা, মা বাবার সব সন্তানই অবিকল অভিন্ন হয় না। মানুষ গৃহপালিত পশুর ক্ষেত্রে এমনটি হামেশাই চোখে পড়ে। ঠিক এরকম ব্যাপার নিশ্চয়ই বন্যদের ক্ষেত্রেও ঘটে। ডারউইন এই পরিবর্তনের নাম রাখেন ভ্যারিয়েশন বা পরিবৃত্তি। বংশ পরম্পরায় হাজার হাজার বছরে এইসব পরিবৃত্তি সঞ্চয়ের মধ্য দিয়েই হয়তো পুরনো প্রজাতি থেকে একটি নতুন প্রজাতি জন্মায়। বাঘের গায়ে 2-1টি ফোঁটার মতো সামান্য পরিবৃত্তি থেকেই তার সারা গায়ে ডোরা দেখা দেয়। সামান্য লম্বা গলার একটা জিরাফ থেকে লক্ষ লক্ষ বছরে অস্বাভাবিক গলাওয়ালা আজকের জিরাফ জন্মানো তাহলে অসম্ভব নয়। ডারউইন এক ঝলক আশার আলো দেখতে পান, কিন্তু লায়েলের সঙ্গে আলোচনায় এক ফুৎকারে এই আলোটুকু নিভে যায়। লায়েল বলেন, এইসব পরিবৃত্তি, হোক ছোট কিংবা বড়, প্রকৃতিতে প্রশ্রয় পায় না। মাতৃপ্রজাতি প্রকৃতির সঙ্গে আদর্শভাবে অভিযোজিত বিধায় ওইসব পরিবৃত্তির সন্তানরা অবশ্যই নিকৃষ্ট হবে এবং জীবন সংগ্রামে শৈশবেই মারা যাবে। সত্যিই তো। ডারউইন ভাবলেন, মানুষের নাক বা হাত নানা দৈর্ঘ্য ও আকারের হলেও সেগুলো কখনোই গড় মাপ অতিক্রম করে না। এমনটি ঘটলে ফোঁটা থেকে ডোরা কিংবা সামান্য লম্বা গলা থেকে অস্বাভাবিক বহরের গলা জন্মানো তো সত্যিই অসম্ভব।
আবার সেই অন্ধকারে পথ হাতড়ানো, সেই অনিশ্চিত গোলকধাঁধায় ঘুরে মরা। হঠাৎ লাইলের যুক্তিতেই একটা প্রতিযুক্তির খোঁজ মেলে। মাতৃপ্রজাতি পরিবেশের সঙ্গে আদর্শভাবে অভিযোজিত কেন? লাইল নিজেই তো তার ভূতত্ত্বে দেখিয়েছেন যে পৃথিবী ভৌত কাঠামো বদলায়, পরিবেশ বদলায়, জলবায়ু বদলায়। তাহলে আজ যে পরিবেশে যে প্রজাতি আদর্শভাবে অভিযোজিত, 1,00,000 বছর পর সেই পরিবেশ বদলালে সে আর আদর্শভাবে অভিযোজিত থাকছে কই? হতে পারে পরিবৃত্তিধর সন্তানদের কেউ কেউ তখন নিজেদের পৃথক কিছু বৈশিষ্ট্যের দৌলতে মাতৃপ্রজাতির তুলনায় সেখানে অপেক্ষাকৃত অধিক অভিযোজিত হবে। আবার আলো জ্বলে ওঠে, গাঢ় অন্ধকারে আবারও পিছু হটে। ডারউইন ভাবেন, লাইলের কথা সত্য হলে কৃষকরা এত জাতের ফসল ও গৃহপালিত পশু পাখি জন্মালো কিভাবে? নিশ্চয়ই প্রজন্মের পর প্রজন্ম ধরে পছন্দসই পরিবৃত্তিগুলি বাছাই করে। প্রক্রিয়াটি প্রকৃতিতেও কার্যকর থাকা সম্ভব। কৃষকদের মতো প্রকৃতিও তো একজন নির্বাচনবিদ হতে পারে। পারি কি? আর্জেন্টিনার কথা মনে পড়ে। ওখানকার ভূতত্ত্বে কোনো মহাপ্রলয়ের চিহ্ন নেই, সেখানে নুহের মহাপ্লাবনও ঘটেনি, অথচ প্রজাতি নিশ্চিহ্ন হয়েছে বহু। কেন তারা নিশ্চিহ্ন হলো? তবে কি প্রকৃতি তাদের বিলোপ ঘটিয়েছে? তবে কি সেই টেক্সোডন ও মেগাথেরিয়ামকে হটিয়ে যথাক্রমে ক্যাপিবারা ও আর্মেডিলাকে তাদের স্থলবর্তী করেছে? ব্যাখ্যাটি যুক্তিযুক্ত, কিন্তু গোটা জীবজগতের বিবর্তন ব্যাখ্যার পক্ষে স্পষ্টতই দুর্বল। চাই নিখুঁততর যুক্তিবিন্যাস, বলিষ্ঠতর বক্তব্য। তখনই সেই ঘটনাটি ঘটে। 1838 সালের অক্টোবর, নেহাত কৌতূহল বসেই ইংল্যান্ডের জনৈক স্কুল শিক্ষক টমাস ম্যালথাস লিখিত অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন 1798 সালে প্রকাশিত এই পুস্তিকাটি পড়ছিলেন। লেখকের মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, অর্থাৎ একটি দম্পতির 4টি সন্তান জন্মালে তারা সকলে বেঁচে থাকলে, যথাসময়ে বিয়ে থা প্রক্রিয়াটি অব্যাহত থাকলে 10 প্রজন্মে অর্থাৎ প্রায় 200 বছরে পৃথিবীর জনসংখ্যা বাড়বে 512 গুণ। একাদশ প্রজন্মে হবে 1024 গুণ, দ্বাদশ প্রজন্মে 2048 গুণ। কিন্তু বাস্তবে এমনটি ঘটে না। যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, শিশুমৃত্যু ইত্যাকার ঘটনা জনসংখ্যা সীমিত রাখে। বইটি পড়ার সঙ্গে সঙ্গেই তার মনে হলো, এই পরিস্থিতিতেই অনুকূল পরিবৃত্তিগুলো সংরক্ষিত হবে, অনুপযোগীরা লোপ পাবে, ফলত উৎপত্তি ঘটবে নতুন প্রজাতির। অবশেষে এখানেই কাজ করার মতো একটা তত্ত্বের সন্ধান পেলেন। 1839 সালের জানুয়ারি মাসে ডারউইনের জীবনে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। একজন বিজ্ঞানীর পক্ষে সংসারী হওয়া উচিত কিনা এ নিয়ে প্রভূত দ্বিধাদ্বন্দ্বে বেশ কিছুকাল কাটিয়ে শেষে বিয়ে করেন চীনামাটির প্রসিদ্ধ বাসনকোসন প্রস্তুতকারী ওয়েজউড পরিবারের কন্যা, তার আত্মীয়া এমা ওয়েজউডকে। বিয়ের কিছুকাল আগেই আজীবন সঙ্গী এক অজ্ঞাত রোগের লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল, যা থেকে ডারউইন আর কোনোদিন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। বিয়েটি ছিল বলা যায় মণিকাঞ্চন যোগ। স্বামী ক্রনিক রোগী, স্ত্রী আদর্শ নার্স। অসুস্থতা সত্ত্বেও ডারউইন দীর্ঘ পরমায়ু পান। 7টি ছেলে মেয়ে ও অসংখ্য আত্মীয় অতিথি অভ্যাগত সহ জমাট সংসার গড়ে তোলেন। আমৃত্যু গবেষণায় নিবিষ্ট থাকেন, যুগান্তকারী সব গ্রন্থ রচনা করেন এবং বলা বাহুল্য এই সবই সুষ্ঠুভাবে ঘটেছিল বহুলাংশে এমার ধৈর্য, দক্ষতা, দৃঢ়চিত্ততা, সহমর্মিতা ও ভালোবাসার সুবাদে। 73 বছর বয়সে তাই শেষ নিঃশ্বাস ফেলার পূর্ব মুহূর্তে স্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে তিনি ভোলেননি। বিয়ের পর আরও প্রায় 2 বছর ডারউইন লন্ডনে কাটান। তখনও বিগল ভ্রমণের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ নিয়ে লেখালেখি চলছে। বক্তৃতা দিচ্ছেন ভূতত্ত্ব সমিতির অধিবেশনে। নিশ্চিন্ত জীবন, অর্থাভাব নেই। পিতার ব্যবস্থায় বার্ষিক 13,000 পাউন্ড আয় নিশ্চিত। তদুপরি ধনাঢ্য ব্যবসায়ীর কন্যায় স্ত্রী এনেছেন মোটা অঙ্কের যৌতুক। একে একে সংসারে আসে নতুন নতুন মুখ। পুত্র উইলিয়াম 1839 সালে ডিসেম্বরে, তার 2 বছর পর কন্যা অ্যানি। কিন্তু অসুখ বেড়েই চলে, অনিদ্রা ও গভীর ক্লান্তি। এরপর শহরের কোলাহলময় পরিবেশ ছেড়ে প্রকৃতির গভীরে নির্জন এলাকায় বাড়ি কেনেন 1842 সালের সেপ্টেম্বর মাসে। লন্ডনের অদূরে কেন্টের ডাউন গ্রামের সেই ভবনেই তারপর কাটে তার গোটা জীবন।
এখানেই সাধনা ও সিদ্ধি লাভ। লাগাতার অসুস্থতার দরুন বাইরে বিশেষ কোথাও যাতায়াত সম্ভব হতো না। মাঝে মধ্যে লন্ডন, কখনো হাওয়া বদলের জন্যে কোনো স্বাস্থ্যকর জায়গায় দৈবাত পিতৃভবন শ্রুশবেরি। অবশ্য বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী বিজ্ঞানীরা প্রায়ই ডাউন ভবনে আসতেন। হেন্সলো, লায়েল ও হাক্সলি এসেছিলেন। হুকার প্রায়ই এক নাগারে অনেক দিন থাকতেন। ডারউইনকে বিগল ভ্রমণের উদ্ভিদ প্রজাতির শনাক্তি ও বিশ্লেষণে সাহায্য করতেন। বিগল জাহাজের ক্যাপ্টেন ফিটজরয়ও এসেছিলেন, অবশ্য ভিন্ন উদ্দেশ্যে। ধর্মবিরোধী বিধায় প্রজাতির উৎপত্তি গবেষণা থেকে ডারউইনকে নিরস্ত করতে। বলা বাহুল্য, সফল হয়নি। জীববিবর্তনের চিন্তাভাবনা নিবিড় হওয়ার সঙ্গে যেন তাল মিলিয়েই রোগের প্রকোপ বেড়ে চলে। তবু 1842 থেকে 46 সালে প্রবাল প্রাচীর অর্থাৎ কোরাল রিফস ছাপাখানায় পাঠিয়েই প্রজাতির উৎপত্তি সম্পর্কিত তত্ত্বের একটি সারসংক্ষেপ রচনা করেন। পেন্সিলে লেখা মাত্র 30 পৃষ্ঠার এই নিবন্ধটি 2 বছর পর 230 পৃষ্ঠার একটি পূর্ণাকার গ্রন্থের পরিসর পায়। লায়েল ও হুকার দুজনই পাণ্ডুলিপি পাঠ করেন, কিন্তু তত্ত্বটি তাদের অনুমোদন পায় না। তারা তখনও প্রজাতিকে ঈশ্বরসৃষ্ট ও অপরিবর্তনশীল ভাবতেন। অগত্যা ডারউইন পাণ্ডুলিপিটি সরিয়ে রেখে বিষয়ান্তরে মনোনিবেশ করেন। চিলির সমুদ্রকূল থেকে সংগৃহীত কপচি সিরিপিডা, এটা নিয়ে গবেষণা চলে পুরো 8 বছর। ব্যবচ্ছেদ করেন প্রায় 10,000 নমুনা। 1854 সালের সেপ্টেম্বর মাসে সিরিপিডা মোনোগ্রাফের পাণ্ডুলিপি ছাপাখানায় পাঠান। কিন্তু এই দীর্ঘ সময়ে ডারউইন কখনোই তার তত্ত্বের কথা বিস্মৃত হননি। সময় এখনও অনুকূল নয় ভেবে নিশ্চুপ থেকেছেন। ভালোই জানতেন কেউ তার ব্যাখ্যা শুনবে না। সবাই তাকে ধর্মদ্রোহী নাস্তিক বলে অভিযুক্ত করবে। মনে পড়ে থাকবে রবার্ট চেম্বার্সের ভেস্টিজেস অফ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ক্রিয়েশন 1844 সালে প্রকাশিত বইটির ভাগ্যের কথা। বিবর্তনের পক্ষে লিখিত বইটি খ্যাতির বদলে কেবল নিন্দাই কুড়িয়েছিল এবং সেজউইকের মতো বিজ্ঞানীও লেখককে ইডেন উদ্যানের শয়তান আখ্যায়িত করেছিলেন। লায়েলও তালগোল পাকানো ভাবনার গোঁজামিল বলে তাকে নাকচ করে দেন। সুতরাং তার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ডারউইন প্রত্যাশা করেননি। তত্ত্বের সীমাবদ্ধতা ও সম্ভাব্য খুঁত খুঁজে খুঁজে ডারউইন বিনিদ্র রাত কাটান। নিজের তৈরি গ্রিনহাউসে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তার মতবাদকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে চান। কৃষিবিদ ও প্রজনবিদদের চিঠিপত্র লিখে আনুষঙ্গিক তথ্যাদি জোগাড় করেন। তারপর কয়েক হাজার পৃষ্ঠার এই বৃহৎ গ্রন্থ রচনায় হাত দেন। ডারউইনের বন্ধুদের মধ্যে লায়েল ছিলেন ঈর্ষণীয় বাস্তব জ্ঞানের অধিকারী। অচিরেই ডারউইনের প্রজাতি ভাবনা গ্রন্থাকারে না বেরুলে অন্য কেউ তত্ত্বটি প্রকাশ করবে এবং ডারউইন অগ্রাধিকার হারাবেন এমন একটা আশঙ্কার কথা তিনি তাকে জানান। কিন্তু ডাউনগাঁয়ের বৃদ্ধ তপস্বী তাতে কর্ণপাত করেন না। অবশিষ্ট জগৎ থেকে বিচ্ছিন্ন এই বিজ্ঞানী আপনার পরিকল্পিত মহা গ্রন্থ রচনায় তখন নিবিষ্ট। কাজ চলছে অবিরাম, গ্রন্থের আয়তন বাড়ছে প্রতিদিন। 1858 সালের 14 জুন ইস্ট ইন্ডিজ থেকে একটি চিঠি পৌঁছয় ডাউন গ্রামে। লেখক জনৈক অখ্যাত ইংরেজ নিসর্গী রবার্ট ওয়ালেস, বয়স মাত্র 35। ডারউইনের সঙ্গে পত্র মাধ্যমে পরিচিত। পত্রপাঠে ডারউইন স্তম্ভিত, হতবাক। এ যে তারই প্রজাতি চিন্তার সার সংক্ষেপ। তিনি লায়েলকে ঘটনাটি জানিয়ে লিখলেন, 1842 সালে আমার লেখা পাণ্ডুলিপিটি ওয়ালেসের কাছে থাকলেও এতধিক উন্নততর সারাংশ লেখা তার পক্ষে অসম্ভব হতো না। লায়েলের আশঙ্কা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হল। এ ছিল দুজন বিজ্ঞানী স্বতন্ত্রভাবে অভিন্ন সিদ্ধান্তে পৌঁছার একটি বিরল দৃষ্টান্ত। কিন্তু ডারউইনের অগ্রাধিকার রক্ষা বিজ্ঞানের স্বার্থে জরুরি বিধায় লায়েল ও হুকারের উদ্যোগে ডারউইনের অগ্রাধিকার অক্ষুণ্ণ থাকল। তবে এই তত্ত্বের সঙ্গে গাঁথা হয়ে গেল ওয়ালেসের নামটিও। আজও আমরা জীববিবর্তনের এই মতবাদকে ডারউইন ওয়ালেস তত্ত্ব বলে থাকি। অতঃপর ডারউইন কয়েক হাজার পৃষ্ঠার মহাগ্রন্থ রচনার পরিকল্পনা বাতিল করে মাত্র 500 পৃষ্ঠায় সেটা কমিয়ে আনেন। 1859 সালের মার্চ মাসে পাণ্ডুলিপি রচনা শেষ হয় এবং দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর দ্য প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ, সংক্ষেপে অরিজিন অফ স্পেসিস, বেরোয় সেই বছরেরই
নভেম্বর মাসে। সাধারণ সবুজ কাপড়ে বাঁধাই ও 15 শিলিং দামের বইটির প্রথম সংস্করণের 1250 কপির সবগুলোই প্রথম দিনই বিক্রি হয়ে যায়। আবারও বলা প্রয়োজন যে ডারউইন খোদ বিবর্তন তত্ত্ব উদ্ভাবন করেননি, বিবর্তনের প্রক্রিয়াটির একটি যুক্তিসিদ্ধ ব্যাখ্যা দিয়েছেন। কিভাবে বিবর্তন বা প্রজাতির ক্রমরূপান্তর ঘটে তিনি সেটাই দেখিয়েছেন মাত্র। প্রক্রিয়াটি যেহেতু অবিরাম লোকচক্ষুর অন্তরালবর্তী ও লক্ষ লক্ষ বছরের ব্যাপার, সেজন্য কারো পক্ষে সেটা স্বচক্ষে দেখা প্রশ্নাতীত। তাই পরোক্ষ প্রমাণ ও যুক্তি এক্ষেত্রে প্রবক্তার মূল আশ্রয়। গোটা তত্ত্বটিকে সেজন্য নিখুঁত ও দুর্ভেদ্য করা প্রয়োজন ছিল, আর তাই ডারউইন তাতে সম্ভাব্য যাবতীয় তথ্য ও প্রমাণাদি যোগ করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ততটা সম্ভব না হলেও প্রজাতির উৎপত্তি নিঃসন্দেহে এই জাতীয় সবগুলো রচনার তুলনায় অনেক বেশি সুসম্পূর্ণ এবং সেজন্যই এতটা আলোড়নকারী। ওয়ালেসের কয়েক পৃষ্ঠার একটি প্রবন্ধের পক্ষে তা অসম্ভব ছিল। প্রজাতির উৎপত্তি গ্রন্থের সারমর্ম কয়েক পংক্তির সীমিত পরিসরেও ব্যক্ত করা যায়। জীব মাত্রেই জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে, কিন্তু বেঁচে থাকার অবলম্বনগুলো সেই হারে বাড়ে না। ফলত দেখা দেয় প্রচণ্ড লড়াই একই প্রজাতির বংশধরদের মধ্যে, বিভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে। বংশানুসৃত পরিবৃত্তি জীবের চরিত্র ধর্ম। তাই প্রত্যেক প্রজাতির সন্তানরা মা বাবা ভাই বোন থেকে কিছুটা পৃথক হয়ে থাকে। খাদ্য, স্থান ও প্রয়োজনীয় অন্যান্য বস্তু নিয়ে জীবদের মধ্যে যখন প্রচণ্ড লড়াই বাধে, তখন ওই সব পরিবৃত্তির কোনোটি কিছুটা সুবিধাজনক হলে ওই ভাগ্যবানরা এই কঠোর অস্তিত্বের সংগ্রামে টিকে যায়। অনুকূল পরিবৃত্তিহীন দুর্ভাগাদের নির্বিশেষ মৃত্যু ঘটে। আমরা জানি নৈশ প্রজাপতি বা মথের সাদা ভ্যারাইটি গ্রামাঞ্চলের গাছের বাকলের সঙ্গে চমৎকার খাপ খেয়ে শত্রুদের দৃষ্টি এড়িয়ে দিব্যি বেঁচে পড়তে থাকে, আর কলোরা শহরে ধোঁয়াটে মলিন পরিবেশে অনুরূপ সুযোগ পায়। কিন্তু উল্টোটি অস্তিত্বের সংগ্রামে টিকে থাকার অনুকূল নয়। তাই গ্রামে কালো ও শহরে সাদা রঙের মথ দুর্লভ। কিন্তু রঙের এই বৈচিত্র্য রাতারাতি ঘটেনি। বহু প্রজন্মের লড়াইয়ের মধ্য দিয়ে তারা নিজ নিজ পরিবেশের সঙ্গে সুঅভিযোজিত হয়েছে। এক্ষেত্রে পরিবেশ পাল্টালে তাদের ভাগ্যও পাল্টাবে, আবার নতুন করে অস্তিত্বের লড়াই শুরু হবে। সেখানে অনুকূল পরিবৃত্তিধর শেষ পর্যন্ত জিতবে, অন্যরা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই পরিবৃত্তি হল বিবর্তনের কাঁচামাল, অস্তিত্বের সংগ্রাম হল বিবর্তনের চালিকা শক্তি, আর শেষ বিচারে প্রকৃতি হল প্রধান নির্বাচক। তাই তো ডারউইনবাদের অন্য নাম প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন। কৃষকরা অজান্তেই হাজার হাজার বছর ধরে বিবর্তনের এই উপাদানগুলো কাজে লাগিয়ে আসছেন। বীজতলায় তারা বীজ বোনেন ঘন করে, যাতে চারাগুলো নিজেদের মধ্যে প্রবল প্রতিযোগিতায় বয়স্ক হতে থাকবে, কিছু উঁচু লকলকে হবে না। এটাই তো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তারা ফসল থেকে আগাছা তুলে ফেলেন, পশুর গা থেকে আঁঠালো উকুন প্রভৃতি পরজীবী বেছে তাদের সুস্থ রাখেন, বন্য জন্তুদের হামলা এড়ানোর জন্য গোয়ালঘরে শক্ত বেড়া দেন। অন্যথায় আগাছা আন্তঃপ্রজাতিক লড়াইয়ে ফসলকে হটিয়ে দিয়ে ক্ষেতগুলিতে সাবেক জঙ্গল বানাত। মাংসভুক ও রক্তচোষারা গৃহপালিত পশুদের উজাড় করে গোয়াল শূন্য করে ফেলত। আজ যে আমরা এত জাতের গৃহপালিত পশু পাখি ও ফল ফসল দেখি, ডারউইন নানা জাতের কুকুর ও হরেক রকম পায়রার দৃষ্টান্ত বারবার উল্লেখ করেছেন। এগুলো সবকটিই তো বুনো নিকৃষ্টতর পূর্বপুরুষ থেকে কৃষকরা পছন্দসই বৈশিষ্ট্য বা পরিবৃত্তি বাছাইয়ের মাধ্যমেই সৃষ্টি করেছেন। তাই ডারউইনের মোক্ষম যুক্তি, মানুষ যদি তার সীমিত শক্তি ও সভ্যতার সীমিত কাল পর্বে ধৈর্য সহকারে পরিবৃত্তি নির্বাচনের মাধ্যমে এত সব ফল ফসল ও গৃহপালিত পশু পাখি জন্মাতে পারে, তাহলে প্রবল শক্তিধর প্রকৃতি, যার হাতে সময় অনন্ত, তার পক্ষে নির্বাচনের মাধ্যমে পৃথিবীর কয়েক লক্ষ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি সৃষ্টি অসম্ভব হবে কেন? ডারউইন সকাল, সংস্কার, বিজ্ঞানীদের কুপমণ্ডুকতা ও ঈর্ষার বাস্তবতা সম্পর্কে অবহিত ছিলেন বলেই তার তত্ত্বের কাঠামোটিকে দুর্ভেদ্য করে গড়েন। আপন বক্তব্যের সপক্ষে প্রমাণপুঞ্জি খাড়া করেছেন বিজ্ঞান জগৎ মন্থন করে। বইটির বিভিন্ন অধ্যায়ের শিরোনাম থেকেই তার কাঠামো সম্পর্কে একটা সাধারণ ধারণা লাভ সম্ভব। গৃহপালনে সৃষ্ট প্রকারভেদ, ভ্যারিয়েশন আন্ডার ডোমেস্টিকেশন,
প্রকৃতির রাজ্যে সৃষ্ট প্রকারভেদ, ভ্যারিয়েশন আন্ডার নেচার, অস্তিত্বের সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন, প্রকারভেদ সৃষ্টির নিয়ম, লস অফ ভেরিয়েশন, তত্ত্বের সমস্যাবলী, ডিফিকাল্টিস অফ থিওরি, সহজাত প্রবৃত্তি, ইনস্টিংক্ট, সংকরতা, হাইব্রিডিজম, ভূতাত্ত্বিক সাক্ষ্যের অসম্পূর্ণতা, অন দ্য ইমপারফেকশন অফ দ্য জিওলজিক্যাল রেকর্ড, জীবের ভূতাত্ত্বিক পরম্পরা, অন দ্য জিওলজিক্যাল সাকসেশন অফ অর্গানিক বিংস, ভূবিস্তারণ, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, জীবের পারস্পরিক সাদৃশ্য সম্পর্ক, অঙ্গসংস্থান, ভ্রূণতত্ত্ব, ক্ষয়িষ্ণু উপাঙ্গসমূহ, মিউচুয়াল অ্যাফিনিটিস অফ অর্গানিক বিংস, মরফোলজি, এমব্রায়োলজি, রুডিমেন্টারি অর্গানস, পুনরালোচনা ও উপসংহার, রিক্যাপিটুলেশন অ্যান্ড কনক্লুশন। প্রতিটি অধ্যায়ের গড় পৃষ্ঠা সংখ্যা প্রায় 40। বলা বাহুল্য, প্রজাতি উৎপত্তি বিজ্ঞান কল্পনার এক বৈপ্লবিক মহাকর্ম এবং লেখকের মৌলিকত্ব নিঃসন্দেহে গ্যালিলিও বা নিউটনের সমতুল্য। বইটি প্রকাশের 2 সপ্তাহের মধ্যে ডাউনগায়ের ঠিকানায় চিঠির ঢল নামল। না, সবই বিরূপ মন্তব্য। ডারউইন উদ্বিগ্ন হন, আসেন লন্ডন, দেখা করেন পুরনো বন্ধু ও অগ্রজ বিজ্ঞানীদের সঙ্গে। না, কোথাও সমর্থন মেলে না। কানাঘুষো শুনতে পান বইটি ভালো, তবে বিশ্বাসযোগ্য নয়। ব্রিটিশ মিউজিয়াম পুরোপুরি শত্রু হয়ে ওঠে। ধূর্ত ওয়েন প্রকাশ্য শত্রুতা এড়িয়ে গোপনে ষড়যন্ত্র ফাঁদেন। হেন্সলো, হুকার ও লায়েল নিশ্চুপ। টমাস হাক্সলি তার তত্ত্বকে একটি প্রকল্প বা হাইপোথিসিস বলে উল্লেখ করেন। সেজউইক গভীর দুঃখের সঙ্গে জানান যে বইটি পড়ে তিনি দারুণ মর্মাহত। ডারউইন ক্রমে ইংল্যান্ডের একজন মারাত্মক বিপজ্জনক ব্যক্তি হয়ে ওঠেন। ক্যাপ্টেন ফিটজরয় ডারউইনকে কেউটের সাপ বলে গালি দেন এবং বিগল জাহাজে তাকে আশ্রয় দেওয়ার পাপ স্খলনের জন্যে বিনামূল্যে বাইবেল বিলি শুরু করেন। আমেরিকায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক লুই আগাসি বোস্টন প্রকৃতিবিজ্ঞান সমিতির অধিবেশনে ডারউইনের মতবাদকে দক্ষতার সঙ্গে উদ্ভাবিত হলেও আসলে ভ্রান্ত বলে নাকচ করে দেন। জার্মানি ও ফ্রান্সের বিজ্ঞানী মহলে ডারউইনবাদ আলোচনার অযোগ্য ঘোষিত হয়। অনেকেই তত্ত্বটিকে অঙ্কুরে বিনাশের হুমকি দেন। সন্ত্রস্ত ডারউইন ডাউনগায়ে নির্জনতায় আত্মগোপন করেন। বাগ্বিতণ্ডায় অনীহ, অসুস্থ ও নার্ভাস প্রকৃতির এই চিন্তকের অন্যতর কোনো গন্তব্য ছিল না। এই পরিস্থিতিতে 1860 সালের জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের সপ্তাহব্যাপী অধিবেশন বসে। বলা বাহুল্য, ডারউইনবাদ সম্পর্কে সেখানে একটা আলোচনা অনিবার্য ছিল এবং সেজন্য তারিখ নির্ধারিত হয়েছিল 30 জুন, শনিবার। অত্যন্ত সুসংগঠিত বিপক্ষ দলের প্রতিনিধি ছিলেন অক্সফোর্ডের বিশপ, বিখ্যাত বাগ্মী স্যামুয়েল উইলবারফোর্স। দোদুল্যমানতা এড়াতে ব্যর্থ ডারউইনের বন্ধুমহল শেষ পর্যন্ত টমাস হাক্সলিকেই তাদের মুখপাত্র দাঁড় করান। যথাসময়ে সভা শুরু হয়। সভাপতি ডারউইনের শিক্ষক অধ্যাপক হেন্সলো। বানরতত্ত্ব আলোচনার এই সভায় তিল ধারণের স্থান নেই। জয় বিশপ স্লোগানে মুখরিত সভাকক্ষ। প্রথমে মঞ্চে এলেন উইলবারফোর্স, দৈত্যাকার দেহ, ভরাট কণ্ঠস্বর, আত্মবিশ্বাসে ভরপুর। গির্জা ও রক্ষণশীলতার এই প্রতিনিধিটি রিচার্ড ওয়েনের শেখানো বুলি ছাড়া বিজ্ঞানের কিছুই জানতেন না, কিন্তু তিনি শ্রোতাদের সহজেই ডারউইনবাদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলেন। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতি উৎপত্তির তত্ত্বকে নানা ভ্রান্ত উপমায় হাস্যস্পদ করেন এবং শেষে কৃত্রিম বিনয়ে হাক্সলির কাছে জানতে চান, পিতৃ না মাতৃ কোন বংশধারায় তিনি বানর জাতির উত্তরাধিকারী। সভাকক্ষে উল্লাসের বিস্ফোরণ ঘটে, যেন জয় হল বিশপের। কিন্তু বিশপের শেষ বাক্যে হাক্সলি বুমেরাঙের ছায়া দেখেন। মঞ্চে আসেন টমাস হাক্সলি। বিশপের বিপরীত একহারা চেহারার এই মানুষটি খনি বিদ্যালয়ের প্রত্নজীববিদ্যার অধ্যাপক, মুখাবয়বে সুস্পষ্ট দৃঢ়তা, বিজ্ঞানী হিসেবেও স্বনামখ্যাত। ধীরে প্রাঞ্জল ভাষায় তিনি ডারউইনবাদের বৈজ্ঞানিক মর্মসার ব্যাখ্যা করেন। অতঃপর একে একে বিজ্ঞানে উইলবারফোর্সের অজ্ঞতাগুলো দর্শকদের সামনে তুলে ধরলেন। এও বললেন যে বিশপের কুযুক্তিতে ডারউইনবাদে কারো বিশ্বাস যে টলেনি তাতে তিনি নিশ্চিত, এবং শেষে অত্যন্ত গম্ভীর স্বরে যোগ করলেন, আমি বংশসূত্রে বানর জাতির উত্তরাধিকারী হতে মোটেই লজ্জিত নই, কিন্তু যে লোক জ্ঞানত সত্যকে বিকৃত করে
তেমন কোনো ভণ্ডের সঙ্গে আপন সম্পর্ক শিকারে অবশ্যই কুণ্ঠিত হব। মুহূর্তে পরিবেশ যেন জাদুমন্ত্রে বদলে গেল। দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে অভিনন্দিত হলেন হাক্সলি এবং নিজের খোঁড়া কবরেই চাপা পড়ল উইলবার ফোর্সের যাবতীয় খ্যাতি। হাক্সলির পর তরুবিদ হুকারও কিছু বলে প্রতিপক্ষের অজ্ঞতার অন্ত্যেষ্টি সমাধা করলেন। এভাবেই সূচিত হয়েছিল জীববিজ্ঞানের এক বিপ্লব ও বিশ্ববিখ্যাত বিজ্ঞানের অটল অনুপ্রবেশ। নির্বিশেষে নির্ধারিত হয়েছিল বিবর্তনবাদের বিজয় ও ডারউইনের প্রতিষ্ঠা। ডারউইনের বয়স তখন 50 পেরিয়েছে, লম্বা দাড়ি রেখেছেন ও চেহারায় একটা ঋষি ভাব ফুটে উঠেছে। তবে স্বাস্থ্যের কোনোই উন্নতি হয়নি। ইতিমধ্যে পিতৃবিয়োগ ঘটেছে, অসুস্থতার জন্যে তার অন্ত্যেষ্টিতেও যেতে পারেননি। সংসারের পরিধিও বেড়েছে, 7টি সন্তান, কিন্তু নিত্যকর্মের কোনোই পরিবর্তন নেই। সবই চলছে ঘড়ির কাঁটার মতো। আলো ফোটার আগেই প্রাতঃভ্রমণ, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত একটানা গবেষণা, মাঝখানে 9টায় শুধু বারেকের জন্য চিঠিপত্র দেখা, দুপুরে আরেক দফা ভ্রমণ, সঙ্গে প্রিয় কুকুর পলি, নিজের লাগানো গাছপালার ছায়াঘন একটি পথ, তারই দেওয়া নাম স্যান্ডওয়াক। সেখানেই ঘুরে বেড়ান। কীটপতঙ্গ, পাখপাখালি, আগাছা, অর্কিড, যা কিছু চোখে পড়ে তাই খুঁটিয়ে দেখেন। কৈশোরে সেই অবোধ সংগ্রাহক মনটি এখনও সজীব। ঘরে ফেরার পথে গ্রিন হাউসে ঢোকেন। যেসব পরীক্ষা চলছে সেগুলোর হিসাব নেন। দুপুরে খাবারের পর বৈঠকখানায় সংবাদপত্র পড়েন, চিঠিপত্রের জবাব লেখেন। 3টায় শোবার ঘরে বিশ্রাম। স্ত্রী তখন উপন্যাস পড়ে শোনান। সরল মিলনান্ত কাহিনী পছন্দ। বিকেলে আবার ভ্রমণ, ফিরে এসে লনে বসে বিশ্রাম। সন্ধ্যায় যৎসামান্য আহার, একটু পানীয়। স্ত্রী পিয়ানো বাজান। শুনতে শুনতে কখনো ঘুমিয়ে পড়েন, তবে অনিদ্রা ও ক্লান্তিতে ভোগেন প্রায়ই। এভাবেই দিন গুজরান। প্রজাতির উৎপত্তি প্রকাশের আগেই বেরিয়েছে প্রবাল প্রাচীর, যে বইটির ইংরেজি নাম কোরাল রিফস, 1842 সালে। আগ্নেয়দ্বীপ, ইংরেজিতে ভলক্যানিক আইল্যান্ড, 1844 সালে প্রকাশিত। গবেষণার রোজ নামচা, জার্নাল অফ রিসার্চেস, 1845 সালে প্রকাশিত। দক্ষিণ আমেরিকার ভূতত্ত্ব নিরীক্ষা, জিওলজিক্যাল অবজারভেশনস অন সাউথ আমেরিকা, 1846 সালে প্রকাশিত। সিরিপিডা গ্রন্থাবলী, সিরিপিডাস, 1851 থেকে 1854। প্রজাতির উৎপত্তি গ্রন্থের প্রতিটি অধ্যায়ে এক একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনার মাল মশলা ছিল এবং এভাবেই অতঃপর প্রকাশিত হয়েছে অর্কিডের পতঙ্গ পরাগায়নের নানা কৌশল, অন দ্য ভেরিয়াস কন্ট্রিভান্সেস বাই হুইচ অর্কিডস আর ফার্টিলাইজড বাই ইনসেক্টস, 1862 সালে প্রকাশিত। লতানো উদ্ভিদের বিচলন ও স্বভাব, অন দ্য মুভমেন্টস অ্যান্ড হ্যাবিটস অফ ক্লাইম্বিং প্ল্যান্টস, 1865 সালে প্রকাশিত। গৃহপালনে পশু ও উদ্ভিদের নানা রূপান্তর, দ্য ভেরিয়েশনস অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আন্ডার ডোমেস্টিকেশনস, 1868 সালে প্রকাশিত। প্রজাতির উৎপত্তি প্রসঙ্গে ডারউইনের বিরুদ্ধে পরিচালিত আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল মানুষের উদ্ভব। ইতর প্রাণীকুল না হয় প্রাকৃতিক নির্বাচনেই উদ্ভূত হল, কিন্তু মানুষের পূর্বপূর্বপুরুষ কোনো বানর সদৃশ জন্তু, এমন ভাবনা বড়ই কষ্টকর। তাই এ বিষয়ে একটি বই লেখা অতঃপর ডারউইনের পক্ষে অত্যাবশ্যক ছিল। তিনি এ কাজে হাত দেন 1867 সালে। ইতিমধ্যে লায়েল প্রমাণ করেন যে এই গ্রহে মানুষের বসবাসের মেয়াদ 1 লক্ষ বছর, অর্থাৎ লক্ষাধিক বছর আগে এই পৃথিবীতে মানুষের অস্তিত্বই ছিল না। কথান্তরে পৃথিবীতে ছিল কিছু নরসদৃশ প্রাণী, যারা তখনও পূর্ণ মানুষ হয়ে ওঠেনি। হাক্সলিও তুলনামূলক শারীর স্থান ও মস্তিষ্কের গড়ন বিশ্লেষণের সাহায্যে জীবজগতে মানুষের অবস্থানকে সাধারণ প্রাণীকুলের আওতায় নামিয়ে আনেন, কিন্তু তাতে সমস্যার কোনো সুরাহা হয় না। মূল প্রশ্নটি থেকেই যায়, মানুষের মতো বিস্ময়কর মানসিক ক্ষমতাধর একটি জীব কি প্রাকৃতিক নির্বাচন নির্ভর বিবর্তনের সৃষ্টি হতে পারে? মানুষের উৎপত্তির ওপর অলৌকিকত্ব আরোপের সাবেকি প্রচেষ্টায় শেষাবধি যোগ দেন রবার্ট ওয়ালেসও। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ ব্যাখ্যা অসম্ভব বলে তিনি ঘোষণা করেন। ডারউইন ক্ষুব্ধ ও বিস্মিত হন। মানুষের উৎপত্তি, দ্য ডিসেন্ট অফ ম্যান বেরোয় 1871 সালে। এখানেও প্রজাতি গ্রন্থের সেই অকাট্য যুক্তিবিন্যাস, দুর্লঙ্ঘ তথ্য প্রমাণ। দেহ কাঠামোর বৈশিষ্ট্যে অন্যান্য স্তন্যপায়ী, বিশেষত বানরকুলের সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা সহজ দৃষ্ট। দেহ কাঠামো,
মস্তিষ্ক, ভ্রূণ, মেরুদণ্ড ইত্যাকার সাদৃশ্যের দরুনই তো শ্রেণীবিন্যাসবিদরা বহুকাল আগে মানুষকে বানর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাংয়ের বর্গভুক্ত করেছেন আমাদের উৎপত্তি রহস্য সম্পর্কে কিছু না ভেবেই। মানুষ এমন এক স্তন্যপায়ী থেকে উদ্ভূত যার ছিল সূচলো কান ও একটি লেজ। এগুলো আজ মানব শরীর থেকে লোপ পেলেও আমাদের কানে ও মেরুদণ্ড প্রান্তের কয়েকটি কশেরুকায় তাদের অস্তিত্বের প্রমাণ রেখে গেছে। অত্যুন্নত মানুষের দেহ কাঠামো অবশ্যই প্রাকৃতিক নির্বাচনের ফল, কিন্তু বুদ্ধিবৃত্তি? ডারউইন বলেন, এটা তো নিয়মের ব্যতিক্রম নয়, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমেই উদ্ভূত ও বিকশিত। তিনি দেখান এই বুদ্ধিবৃত্তির অঙ্কুর ইতর প্রাণীকুলে অনুপস্থিত নয়। অনেক প্রাণীর মধ্যে সামান্য মাত্রায় হলেও কৌতূহল, বিস্ময়, মনোযোগ, স্মৃতিশক্তি ও যুক্তিবিন্যাস বিদ্যমান। প্রসঙ্গত মনে করুন, ডারউইনের সকালে আদিমানবের কোনো ফসিল আবিষ্কৃত হয়নি। জার্মানির নিয়ান্ডারথালে পাওয়া 1857 সালে মানুষের করটিখণ্ডকে তখন উদ্ভট বস্তুর বেশি আমল দেয়া হয়নি। সুতরাং ডারউইনের পক্ষে সেই সময়ে মানুষের উৎপত্তির একটি বস্তুবাদী ব্যাখ্যা দাঁড় করানো সহজ ছিল না। তবু তিনি সেই অসাধ্য সাধন করেন। বইটি প্রকাশিত হলে আবারও কটু কথার ঝড় উঠবে, ডারউইনের এই আশঙ্কা কিন্তু এবার সত্য হয়ে ওঠেনি। প্রজাতির উৎপত্তি প্রকাশের পর এই ব্যাপারে বুদ্ধিজীবীদের সহনশীলতা বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া লায়েল, অ্যান অ্যান্টিকুইটি অফ ম্যান 1863 সালে প্রকাশিত ও হাক্সলি, ম্যানস প্লেস ইন নেচার 1863 সালে প্রকাশিত স্ব অবদানের মাধ্যমে বিবর্তন বিষয়ে পাঠকদের স্পর্শকাতরতা অনেকটা কমিয়ে দিয়েছিলেন। অবশ্য ততদিনে বিজ্ঞানী হিসেবে ডারউইনের ব্যাপক প্রতিষ্ঠাও সহায়ক হয়েছিল। বিবর্তনবাদ ইতিমধ্যে বিজ্ঞানের এলাকা পেরিয়ে রাজনীতি, সমাজবিদ্যা ও দর্শনে তার দখল কায়েম করেছে। চক্ষুষ্মানদের কাছে অতঃপর ডারউইনবাদের বহুমাত্রিক তাৎপর্য আর অস্পষ্ট নেই। তাই মানুষের উৎপত্তি সম্পর্কে বিতর্কের ঝড় না ওঠাই স্বাভাবিক ছিল। মানুষের উৎপত্তি সমাদৃত হওয়ার পর বিবর্তনবাদের প্রতিষ্ঠা সম্পর্কে নিশ্চিত ডারউইন অবসর নেয়ার কথা ভাবেন। এখন বয়স 60, বার্ধক্য, তাই গভীর তত্ত্বীয় চিন্তাভাবনা বেমানান। কিন্তু কাজ বন্ধ হয় না। 70-এ পৌঁছবার আগেই আরও 3টি বিজ্ঞান গ্রন্থ বেরোয়। মানুষ ও জন্তুদের আবেগের বহিঃপ্রকাশ, এক্সপ্রেশনস অফ ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিমালস 1872 সালে, পতঙ্গভুক উদ্ভিদ, ইনসেক্টিভোরাস প্ল্যান্ট 1875 সালে প্রকাশিত, কেঁচো প্রসঙ্গ, দ্য ফরমেশন অফ ওর্মস উইথ অবজারভেশনস অফ দেয়ার হ্যাবিটস 1881 সালে। এই লহরীর প্রথম বইটি মানুষের উৎপত্তি গ্রন্থের একটি অধ্যায় সম্প্রসারণ এবং পরীক্ষামূলক মনোবিজ্ঞানের পথিকৃৎ কর্ম হিসেবে স্বীকৃত। ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য পদ 1839 সালে ও কপলে পদক 1864 সহ বিশ্বের নানা সংস্থার পদক ও সম্মানিত ফেলো হওয়া সত্ত্বেও স্যার উপাধি পাননি। সম্ভবত রানী ভিক্টোরিয়া বিবর্তনবাদ সম্পর্কে কখনোই মনস্থির করতে পারেননি বলে। শেষ জীবনে আত্মকথা লেখার বাসনা জাগে, লিখেও ফেলেন। স্মরণ করেন কৈশোর ও যৌবনের দিনগুলো, আপন কৌতূহল, স্ত্রী এমার সেবাযত্ন ও ভালোবাসা, সন্তানদের কথা, বন্ধু ও সহকর্মীদের সহৃদয়তা এবং নিজে নির্মোহ মূল্যায়ন। পুস্তিকাটির শেষ কটি পংক্তি, একজন বিজ্ঞানী হিসেবে আমার সাফল্য তা যতটাই হোক, আমার মতে এর মূলে আছে অনেকগুলো জটিল ও বহুমাত্রিক মানসিক গুণ ও পরিস্থিতি। এগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল বিজ্ঞানের প্রতি ভালোবাসা। যে কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনার অন্তহীন ধৈর্য, তথ্যাদি পর্যবেক্ষণ ও সংগ্রহের অধ্যাবসায় এবং উদ্ভাবনের ক্ষমতার সঙ্গে কিছুটা বোধশোধ। এমন মাঝারি ধরনের ক্ষমতা নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞানীদের বিশ্বাস কিভাবে টলিয়ে দিয়েছি, সেটা সত্যিই বিস্ময়কর। বইটি তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। 1881 সালের ডিসেম্বর মাসে লন্ডনে এক বন্ধুর বাড়ির দরজায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। জ্ঞান হারাতে হারাতে আবার সুস্থ হয়ে ওঠেন। পরের বছর এপ্রিল মাসে ডাউনে বড় ধরনের আক্রমণ ঘটে ও শয্যাশায়ী হন। দিন কয়েক ভালো থাকার পর 15 এপ্রিল খাবার টেবিলে বসে হঠাৎ মূর্ছা যান। অনেক কষ্টে জ্ঞান ফিরলে অস্ফুট স্বরে স্ত্রী ও সন্তানদের কাছ থেকে শেষ বিদায় নেন। মৃত্যুর কোলে ঢুলে পড়েন 19 এপ্রিল সন্ধ্যায়। রাজকীয় সমারোহে ডারউইন সমাহিত হন লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে নিউটন ও লায়েলের পাশে।
শপথ বহন করেন হুকার, ওয়ালেস, হাক্সলি, রয়্যাল সোসাইটির সভাপতি স্পাটগৌড প্রমুখ। তার মৃত্যুতে বিজ্ঞানের একটি যুগের সমাপ্তি ঘটে, যে যুগ ছিল বিপ্লবের, আলোড়নের, নবনব উদ্ভাবনে পুরনো জীর্ণ মূল্যবোধ ধসানোর। ডারউইন ছিলেন সেই যুগের শেষ অধিনায়ক। প্রজাতির উৎপত্তি। শুরুতেই মনে রাখা প্রয়োজন, সরল আদিম জীব থেকে কালক্রমে জটিলতর, উন্নততর জীবের উদ্ভবের ধারণা, যা জীববিবর্তনবাদ নামে পরিচিত, চার্লস ডারউইন মোটেই তার আবিষ্কারক নন, অন্যতম ব্যাখ্যাতা মাত্র। ডারউইনের পিতামহ এরাসমাস ডারউইন, জন্ম 1731 সালে, মৃত্যু 1802 সালে। তিনি ডারউইন পূর্ব বিবর্তনবাদের সর্বপ্রধান প্রবক্তা, সেই যা লামার্কের সমসাময়িক। যা লামার্কের জন্ম 1744 সালে, মৃত্যু 1829 সালে। তিনিও বিবর্তনবাদী পণ্ডিত হিসেবে খ্যাত ছিলেন। বিবর্তন চিন্তা সমৃদ্ধ তার লেখা অর্গানিক লাইফ কবিতাটির একাংশ এরূপ: Organic life beneath the shoreless waves was born and nursed in ocean's pearly caves. First forms minute, unseen by sphery glass, move on the mud or pierce the watery mass. These, as successive generations bloom, new powers acquire and larger limbs assume, where countless groups of vegetation spring, and breathing realms of fin and feet and wing. Thus, the tall oak, the giant of the wood, which bears Britannia's thunders on the flood, the whale, unmeasured monster of the main, the lordly lion, monarch of the plain, the eagle soaring in the realms of air, whose eyes undazzled rings the solar glare, imperious man who rules the bestial crowd, of language, reason and reflection proud, with brow erect who scorns this earthly sod, and styles himself the image of his God, arose from rudiments of form and sense, an embryonic point or microscopic ends. চার্লস ডারউইন তার অরিজিন অব স্পেসিস গ্রন্থের শুরুতেই অ্যান হিস্টোরিক্যাল স্কেচ অধ্যায়ে প্রজাতির উৎপত্তি বিষয়ক ধারণার বিবর্তন সম্পর্কে একটি ঐতিহাসিক রূপরেখা এঁকেছেন। তিনি অ্যারিস্টটল সহ অন্যান্য প্রাচীন দার্শনিকদের আনুষঙ্গিক আধা বৈজ্ঞানিক চিন্তাভাবনা এড়িয়ে বর্তমানকালে সরাসরি চলে এসে ফরাসি প্রত্নজীববিদ বুফো, যার জন্ম 1707 সালে, মৃত্যু 1788 সালে, বুফো থেকেই আলোচনার সূত্রপাত করেছেন। বুফো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রজাতির উৎপত্তি ব্যাখ্যার প্রয়াস পেলেও বিভিন্ন সময় বিভিন্ন মতামত এবং প্রজাতির উৎপত্তির মূল প্রক্রিয়া সম্পর্কে নিশ্চুপ থাকার দরুন ডারউইন তার ধারণাকেও আমল দেননি। ডারউইন লামার্কের তত্ত্বকে অবশ্যই পর্যাপ্ত গুরুত্ব দেন, কেননা এর আগে উল্লেখিত যাবতীয় বিবর্তন ব্যাখ্যার মধ্যে লামার্কবাদ ছিল সর্বাধিক বৈজ্ঞানিক এবং এটা খণ্ডন ব্যতীত তার পক্ষে এগোনো অসম্ভব হতো। আফ্রিকার কৃষ্ণাঙ্গদের স্থানীয় কিছু রোগের বিরুদ্ধে অনাক্রম্যতা ও তাদের শ্বেতাঙ্গদের প্রবণতা সম্পর্কে 1818 সালে ডাক্তার উইলস কৃত বিশ্লেষণে ডারউইন প্রাকৃতিক নির্বাচনের স্বীকৃতি লক্ষ্য করেন। অধিকন্তু জীবগোষ্ঠীর মধ্যে বিদ্যমান জন্মগত রকমফের আর নির্বাচনের মাধ্যমে উন্নততর ফসল সৃষ্টিতে কৃষকদের সাফল্য ডাক্তার উইলস লক্ষ্য করেন। উষ্ণমণ্ডলে কৃষ্ণাঙ্গ ও শীতপ্রধান এলাকায় শ্বেতাঙ্গদের একক আধিপত্য যে প্রাকৃতিক নির্বাচনেরই ফল, তাতে পূর্বোক্ত বিজ্ঞানী নিঃসন্দেহ ছিলেন। অবশ্য তার বিশ্লেষণ মানুষের বিভিন্ন জাতি গঠনের মধ্যে সীমাবদ্ধ ছিল, গোটা জীবজগতে প্রযুক্ত হয়নি। 1826 সালে প্রফেসর গ্রান্ট এডিনবার্গ ফিলোসফিক্যাল জার্নালে তার এই অব্যর্থ বিশ্বাস ব্যক্ত করেন যে প্রজাতি থেকেই প্রজাতির উদ্ভব, অর্থাৎ প্রজাতি দৈব সৃষ্ট নয় এবং পরিবর্তনের মধ্যেই তাদের ক্রমোন্নতি। 1831 সালে প্যাট্রিক ম্যাথু লিখিত নেভাল টিম্বার অ্যান্ড
আর্বরিকালচার প্রবন্ধে প্রজাতির উৎপত্তি সম্পর্কে ব্যক্ত অভিমত ছিল পরবর্তীকালে লিনিয়ান সোসাইটিতে পঠিত ও সমিতির পত্রিকায় প্রকাশিত ডারউইন ও ওয়ালেসের প্রবন্ধগুলোর সিদ্ধান্তের অনুরূপ। তবে বিশ্লেষণ বিক্ষিপ্ত ও সংক্ষিপ্ত ছিল এবং দুর্ভাগ্যবশত লেখাটি কারো নজর কাড়েনি। 1844 সালে ছদ্মনামে লেখা ভেস্টিজেস অফ ক্রিয়েশন বইটি বুদ্ধিজীবী ও বিজ্ঞানী মহলে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে এবং তাতে বিবর্তনে ঈশ্বরের ভূমিকা স্বীকৃত হওয়া সত্ত্বেও লেখক রক্ষণশীল মহলের দ্বারা অত্যন্ত নিন্দিত হন। ডারউইনের ভাষায় খুব কম নির্ভুল তথ্য ও বৈজ্ঞানিক সতর্কতার মারাত্মক বরখেলাপ সত্ত্বেও এই ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ, কুসংস্কার দূরীকরণ ও অনুরূপ মতবাদকে স্বাগত জানানোর ভূমি নির্মাণে বইটি এদেশে চমৎকার কাজ করেছিল। 1852 সালে হারবার্ট স্পেন্সার এক প্রবন্ধে বহু তথ্য প্রমাণসহ প্রজাতির পরিবর্তনশীলতার সমর্থন করেন। অবস্থা দৃষ্টে প্রতীয়মান যে জীববিবর্তন প্রক্রিয়ার একটি বিস্তৃত ও পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ব্যাখ্যা 19 শতকের শুরু থেকে প্রজাতির মতোই ক্রমবিবর্তনের মাধ্যমে একটি স্থায়ী তত্ত্ব হয়ে উঠেছিল। এই কালপর্বে ভূবিদ্যা, প্রত্নজীববিদ্যা, জীবভূগোল, অঙ্গসংস্থান ও শারীর স্থান, ভ্রূণতত্ত্ব, শ্রেণীবিন্যাসবিদ্যার ব্যাপক অগ্রগতি ঘটে। ম্যালথাস অন পপুলেশন নিবন্ধটি লেখেন 1826 সালে এবং গ্রেগর ম্যান্ডেল বংশগতিবিদ্যার মূল সূত্রগুলো আবিষ্কার করেন 1866 সালে। আমরা জানি ম্যালথাসের ওই লেখাটি ডারউইনকে তার তত্ত্ব গ্রন্থনায় কতটা সহায়তা জুগিয়েছিল এবং আরও জানি যথাসময়ে ম্যান্ডেলের আবিষ্কারটি সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করলে ডারউইন আপন তত্ত্বটি পরিমার্জনার ও শুদ্ধতর করার সুযোগ পেতেন। লামার্কের বিবর্তনবাদ ফিলোসফি জোলজিক প্রকাশিত হয়েছিল ডারউইনের জন্মবর্ষ 1809 সালে। বিবর্তনের প্রথম এই বৈজ্ঞানিক বিশ্লেষণের মর্মসার নিম্নরূপ: জীবজগতের বর্তমান রূপ দীর্ঘক্রম বিবর্তনের ফল। আমরা মানুষেরা আসলে মাছ, ব্যাঙ, টিকটিকি, গরু অর্থাৎ জলচর, উভচর, সরীসৃপ স্তরের মধ্য দিয়ে স্তন্যপায়ীতে পৌঁছে শেষে বানর পর্যায়ে পেরিয়ে মানুষ হয়ে উঠেছি। কিন্তু কিভাবে? চাহিদার চাপে, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর প্রবল ইচ্ছের তাড়নায় ও এভাবে অর্জিত চারিত্র্যের বংশানুস্মৃতির দৌলতে, অর্থাৎ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স, এবং প্রত্যঙ্গের ব্যবহার ও অব্যবহারের নিয়মে। জিরাফের সামনে উঁচু পা ও লম্বা গলার উৎপত্তির ব্যাখ্যা লামার্কবাদের অন্যতম ক্লাসিক দৃষ্টান্ত। জিরাফের পূর্বপুরুষরা একদা জেব্রার মতো ছিল। প্রাকৃতিক দুর্যোগে আবাসস্থলের ঘাস ও ঝোপঝাড় বিনষ্ট হলে ও গাছের পাতা একমাত্র আহার্য হয়ে উঠলে পাতা সংগ্রহের জন্যে তাদের মধ্যে প্রবল প্রতিযোগিতা দেখা দেয় ও তারা উঁচু ডাল থেকে পাতা খাওয়ার ফলে তাদের সামনের পা ও গলা কিছু উঁচু হতে থাকে। ব্যায়ামে যেভাবে আমাদের পেশির বিকাশ ও বৃদ্ধি ঘটে এবং এই অর্জিত পরিবৃত্তি বংশান্তরিত হয়, এভাবে খাদ্যলাভের পরিস্থিতির কোনো উন্নতি না ঘটায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ক্রমাগত চেষ্টার ফলে হাজার হাজার বছরে জিরাফ বর্তমান দেহ কাঠামো লাভ করেছে। এই কঠিন সংগ্রামে যারা সবচেয়ে সচেষ্ট, জেদি ও উদ্যমী, তাদের সামনের পা ও গলা বেশি লম্বা হয়েছে। তারাই আহার্য সংগ্রহ করতে বেড়েছে আর নিশ্চেষ্ট অলসরা অনাহারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তৎকালীন ওই জিরাফের বর্তমান অবস্থায় পৌঁছার, অর্থাৎ তাদের বিবর্তনের মূলে আছে পরিবেশের প্রবল চাপ, বাঁচার অদম্য ইচ্ছা, পা ও গলার অত্যধিক ব্যবহার ও আনুষঙ্গিক পরিবর্তন এবং এই অর্জিত পরিবৃত্তির বংশানুস্মৃতি। তুলনা হিসেবে জিরাফের বর্তমান প্রজাতি উৎপত্তির ডারউইনি ব্যাখ্যাটি উল্লেখ্য। প্রাণান্ত চেষ্টার ফলে এক প্রজন্মে জিরাফের পা ও গলা কিছুটা লম্বা হলেও পরবর্তী প্রজন্মে এই উত্তরাধিকার বর্তায় না। যেভাবে ব্যায়ামপুষ্ট পিতামাতার সন্তানরা ব্যতিক্রমী না হয়ে সাধারণ শিশুর স্বাস্থ্য নিয়েই জন্মায়। রহস্যটি অন্যত্র। যে কোনো জীবগোষ্ঠীর সবগুলো প্রাণী হুবহু অভিন্ন নয়। তাদের মধ্যে নানা রকম ভেদ থাকে, রঙে, গড়নে, স্বভাবে। এইসব বৈচিত্র্যের কোনোটি বাঁচার জন্যে সুবিধাজনক হলে সেটির বিকাশ ঘটে। উল্লিখিত জিরাফদের
সবার সামনের পা ও গলার দৈর্ঘ্য অবশ্যই সমান ছিল না। সেখানে তারতম্য থাকাই স্বাভাবিক। যেমন একটি গোষ্ঠীর মানুষের মধ্যে কেউ লম্বা, কেউ বেঁটে, আর এইসব বৈশিষ্ট্য জন্মগত ও বংশানুক্রমিক। তাই চরম খাদ্যাভাবজনিত প্রচণ্ড জীবন সংগ্রামে যাদের সামনের পা ও গলা সামান্য উঁচু, তারা অন্যদের তুলনায় পাতা সংগ্রহে স্পষ্টতই সুবিধাভোগী ও ভাগ্যবান। বলা বাহুল্য, পরিস্থিতি না বদলানোর জন্যে প্রচণ্ড জীবন সংগ্রামে খাঁটো গলা জিরাফেরা লোপ পেয়েছে ও লম্বা গলা জিরাফ টিকে থেকেছে। এখানে চেষ্টা ও ইচ্ছার ভূমিকা শূন্য। জন্মসূত্রে পাওয়া পা ও গলার সামান্য উচ্চতাটুকুই আসল। এভাবে কিছুটা লম্বা গলা জিরাফের একটি গোষ্ঠীর উৎপত্তি ঘটেছে এবং তাদের মধ্যেও আবার গলা দৈর্ঘ্যের জন্মগত তারতম্যের দরুন প্রতিযোগিতা অব্যাহত থেকেছে। খাটোরা ক্রমাগত লোপ পেয়েছে, উঁচুরা টিকে থেকেছে। প্রক্রিয়াটি হাজার হাজার বছর ধরে চলেছে, আর এই নির্বাচনে নতুন জাতের জিরাফ জন্মেছে। এটাই প্রাকৃতিক নির্বাচন এবং জন্মগত পরিবৃত্তির ওপর কার্যকর এই নির্বাচনই নতুন প্রজাতি উৎপত্তির চাবিকাঠি। তাই ডারউইনের জগৎবিখ্যাত বইটির পূর্ণ নাম দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর দ্য প্রিজার্ভেশন অফ ফ্লেভার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ, মানে প্রাকৃতিক নির্বাচন মাধ্যমে প্রজাতির উৎপত্তি বা জীবন সংগ্রামে সুবিধাপ্রাপ্ত জাতিগুলোর স্থায়িত্ব। 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ভূবিদ ও জীববিদরা বাইবেলের সৃষ্টিতত্ত্বে অর্থাৎ ঈশ্বরই পৃথিবী ও জীবজগতের স্রষ্টা এমন বিশ্বাসে বিশ্বস্ত ছিলেন এবং তারা পৃথিবীর সংঘটিত যাবতীয় পরিবর্তনে হেতুর বদলে শুধু পরিবর্তনের ধরন ব্যাখ্যাই নিজেদের কর্তব্য ভাবতেন। কিন্তু ক্রমে এই বিশ্বাসে ফাটল ধরে। শিলারাশি থেকে পাওয়া পৃথিবীর ও ফসিল থেকে পাওয়া জীবজগতের জন্ম ইতিহাস বাইবেলের সৃষ্টিতত্ত্বের বিরুদ্ধে দাঁড়ায়। বাইবেলে বলা ছিল 6000 বছর আগে পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবীর ও জীবজগতের বর্তমান রূপ যে কোনো একটা শক্তির অল্প দিনের সৃষ্টি নয়, বহু শক্তির সুদীর্ঘকালীন জটিল বিক্রিয়ার ফল এমন একটি বস্তুবাদী ধারণা তাদের মনে দৃঢ়বদ্ধ হতে থাকে। তৎকালে ভূবিদদের দুটি দল ছিল, স্বতঃসিদ্ধবাদী অর্থাৎ ইউনিফর্মিটেরিয়ান ও প্রলয়বাদী ক্যাটাস্ট্রোফিস্ট। প্রথম দলের মতে পৃথিবী একটি নিয়ত পরিবর্তনশীল সত্তা। বৃষ্টি, ব্যত্যা ও তুষার পর্বতকে ক্ষয় করে, নদীনালা স্থলভাগ লেহনক্রমে অন্যত্র পলি জমায়, ভূমিকম্প ও আগ্নেয়গিরি ভূতল ভাঙে, ডোবায়, ওঁচায়। তাই স্থলভূমি, হ্রদ, পর্বত ও সমুদ্রের পরিবর্তন একটি লাগাতার ঘটনা, এর শুরু নেই, শেষ নেই। জীবজগতের ক্ষেত্রেও তারা অনুরূপ বাস্তবতায় বিশ্বাসী। জীবের উদ্ভব ও লয় একটি নিয়মিত ঘটনা। তারা জন্মে, লড়াই করে, লড়াই অত্যধিক কঠিন হলে লোপ পায়, কখনো ফসিলে আপন অস্তিত্বের সাক্ষ্য রাখে। স্বতঃসিদ্ধবাদীরা জীব বিবর্তনে অবিশ্বাসী ছিলেন, প্রাণ ও প্রজাতি সৃষ্টি সম্পর্কে নীরব থাকতেন। ডারউইনের জ্যেষ্ঠ বন্ধু স্বতঃসিদ্ধবাদী চার্লস লাইল, জন্ম 1797 সালে, মৃত্যু 1875 সালে। তিনি জীবজগৎ সৃষ্টির ক্ষেত্রে ঈশ্বর ও জড় প্রকৃতি উভয়ের ভূমিকা স্বীকার করলেও মানুষ যে এককভাবে ঈশ্বরের সৃষ্টি তাতে নিঃসন্দেহ ছিলেন। প্রলয়বাদীরা পৃথিবীর উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা হতে হতে বর্তমান অবস্থায় পৌঁছার মধ্যে একটা নির্দিষ্ট ধারা দেখাতেন। তারা বাইবেল বর্ণিত পৃথিবী সৃষ্টির 6 দিনের সময়সীমাকে প্রতীক ভাবতেন এবং প্রত্যেকটি দিনকে একটি যুগ ধরতেন। তাদের মতে পৃথিবীর ইতিহাসের গোড়ার দিকে অনেকগুলো মহাপ্রলয় ঘটে, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, প্লাবন। শেষ প্লাবনটি ঘটে নূহের আমলে, অতঃপর পৃথিবীতে অপেক্ষাকৃত শান্তি বিরাজিত। প্রলয়বাদীরা মনে করতেন যে ঈশ্বর বারবার জীবজগৎ সৃষ্টি ও ধ্বংস করেছেন বলেই এক যুগের ফসিলের সঙ্গে অন্য যুগের ফসিলের এতটা ফারাক। বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের জীবগোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কেও তাদের ব্যাখ্যা অত্যন্ত সরল। ঈশ্বর উপযুক্ত পরিবেশের জন্য উপযুক্ত জীব সৃষ্টি করেন বলেই তো আদিম যুগে আদিম জীবজন্তু, অপেক্ষাকৃত উন্নততর পরিবেশে উন্নততর জীবজন্তুর বসবাস, আর এজন্যই সর্বোন্নত পরিবেশের জন্য ঈশ্বরের সর্বশেষ সৃষ্টি মানুষ। ডারউইনের ভূবিদ্যার প্রথম শিক্ষক অ্যাডাম সেজউইক, যার জন্ম 1785 সালে,
মৃত্যু 1873 সালে। তিনি ছিলেন প্রলয়বাদী এবং বিবর্তনের ঘোর বিরোধী। ডারউইনের জীববিবর্তনবাদের প্রতিষ্ঠার পরও তিনি কখনোই কোনো আপোষ করেননি এবং আমৃত্যু তার ছাত্রের এই তত্ত্বকে ধিক্কার দিয়েছেন। সেই যুগে জীববিদরা সৃষ্টিতত্ত্বে বিশ্বাস করতেন এবং ঈশ্বরসৃষ্ট প্রত্যেকটি প্রজাতিকে অপরিবর্তনশীল ভাবতেন। জীব শ্রেণীবিন্যাসের পিতৃপুরুষ ক্যারোলাস লিনিয়াস, যার জন্ম 1707 সালে, মৃত্যু 1778 সালে, তিনি প্রজাতির অভ্যন্তরীণ নানা পার্থক্য সম্পর্কে সচেতন থেকেও প্রজাতির নিত্যতা সম্পর্কে দৃঢ়মত ব্যক্ত করেন। ডারউইনের উদ্ভিদবিদ্যার শিক্ষক জন স্টিভেন্স হেন্সলো, জন্ম 1796 সালে, মৃত্যু 1861 সালে, তিনি কখনোই সৃষ্টিতত্ত্বে আপন বিশ্বাস ত্যাগ করেননি। এমনকি লাইলের মতো স্বতঃসিদ্ধবাদীর আপোষপন্থী মতবাদকেও নাস্তিকতা দুষ্ট ভেবেছেন। না ঐতিহ্য, না শিক্ষাসূত্র কোনোভাবেই চার্লস ডারউইনের বিবর্তনবাদী হওয়ার কথা নয়। পিতা ছিলেন ধর্মপ্রাণ। কৈশোরে পিতামহ এরেসমাস ডারউইনের জুনোমিয়া 1790 সালে প্রকাশিত। এটি পাঠ তাকে বিন্দুমাত্র প্রভাবিত করেনি। ছাত্রজীবনে এডিনবরায় ডক্টর গ্র্যান্টের মুখে লামার্কবাদের উচ্ছ্বসিত ব্যাখ্যা তার উপর কোনোই প্রভাব ফেলেনি। 18 শতকের শুরুতে উন্মেষিত প্রজাতির রূপান্তর সম্পর্কিত ভাবনাগুলো ডারউইনের জৈবনয়েও সৃষ্টিতত্ত্বের বালু কবলিত চিন্তা জগতের ফুলগু নদীতে শুধু অন্তর্বাহী অদৃশ্য ধারা হিসেবেই বহতা ছিল। ডারউইন সেখানে খোঁড়াখুড়ি করেননি। তিনি বিবর্তনবাদী হন বিগল ভ্রমণের সময় জীবজগতের ভূবিস্তারণ লক্ষ্য করে। বিশেষভাবে গ্যালাপেগোস দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপে বিভিন্ন জাতের চড়ুই ও কচ্ছপের মধ্যে মিল ও অমিল আবিষ্কার করে। এভাবেই তিনি প্রলয়বাদী থেকে স্বতঃসিদ্ধবাদী ও শেষে বিবর্তনবাদী হয়ে ওঠেন এবং সত্যিকার নিয়ম ও দৈবের মধ্যে প্রথমটিকেই বরণ করেন। কিন্তু বিবর্তনবাদী হওয়াটাই তো যথেষ্ট নয়, চাই বিবর্তন ক্রিয়ার সুষ্ঠু বৈজ্ঞানিক ব্যাখ্যা। ডারউইন ইংল্যান্ডের কৃষিপ্রধান এলাকার কেন্দ্রস্থলে বড় হয়েছেন, আর পরিবারে ছিল নানা জাতের প্রাণী পোষা ও প্রজননের পুরনো রেওয়াজ। তাই গৃহপালনে যে ইচ্ছে মতো গাছপালা ও জীবজন্তুর নানা পরিবর্তন ঘটানো যায়, এই বাস্তব অভিজ্ঞতা থাকার দরুন গোটা জীবজগতে বিদ্যমান তদ্রুব্যক্তি নির্বাচন প্রক্রিয়ার সম্ভাব্যতাও আঁচ করা তার পক্ষে কঠিন হয়নি। প্রজনবিদদের কর্মকাণ্ড তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। যারা পছন্দসই জীবজন্তু ও গাছপালার নানা প্রকারভেদ জন্মান, কেবল সেরা গরু ভেড়া পোষেন, শুধুই ভালো ফল ফসল ফলান, তাতে পশু বেশি লোমশ ও মাংসল হয়ে ওঠে। ফলমূল ও শাকসবজির স্বাদ বাড়ে। নির্বাচনের সাহায্যেই তারা এই অসাধ্য সাধন করেন, এবং তাও মাত্র কয়েক প্রজন্মে। ইউরোপীয় ও আরবি ঘোড়ার পার্থক্য সকলেই জানেন। ইউরোপীয়রা চেয়েছে মালবাহী ঘোড়া, আরবীয়রা দৌড়ের। প্রথমটি গাট্টাগোট্টা জবুথুবু, দ্বিতীয়টি চকচকে নির্মেদ ক্ষিপ্র। একই পূর্বপুরুষ থেকে এই দুই জাতের ঘোড়া সৃষ্টি কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব হয়েছে। এদের রাজার কোনোই মধ্যবর্তী ধরন নেই, কেননা ওদের প্রজননের সুযোগ দেয়া হয়নি। অবিরাম বাছাই চলেছে ঈপ্সিতদের, বর্জিত হয়েছে অন্যরা। এভাবেই সবগুলি মধ্যক হারিয়ে তারা আজ দুটি স্বতন্ত্র জাতি। একটি গ্রেহাউন্ড ও মিনি পুডল পাশাপাশি রাখলে কে বলবে তারা অভিন্ন পূর্বপুরুষের সন্তান? সাধারণ পায়রা ও নতুন পায়রার মধ্যকার পার্থক্য চোখ ধাঁধানোর মতো বই কি। কিন্তু এই মানুষই নির্বাচনের কোনো বিকল্প প্রকৃতিতে থাকা সম্ভব কি? স্বয়ং প্রকৃতি কি কোনো নির্বাচক হতে পারে? এই ভাবনায় আবিষ্ট থাকার সময় ডারউইন একদিন টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা বিষয়ক প্রবন্ধটি পড়েন এবং কিছুটা আকস্মিকভাবেই সমস্যা সমাধানের সূত্রটি খুঁজে পান। গুণোত্তর প্রগতিতে জনসংখ্যা ও সমান্তর প্রগতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির দরুন জনসমাজে জায়মান জীবন সংগ্রাম যেভাবে লোকসংখ্যা সীমিত রাখে, তার মনে হলো প্রকৃতিতেও তেমনটি সম্ভব। মুহূর্তে জীবজগতের অন্যতম একটি ছবি তার চোখে ফুটে উঠল, যেখানে বিপুল হারে বর্ধমান উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে আহার ও বাসস্থান দখলের মধ্যে জন্য চলছে মরণপণ লড়াই। তাতে বেধড়ক মারা পড়ছে অসংখ্য জীব, বেঁচে থাকছে খুবই কম। জীবন সংগ্রাম এখানেও জনসংখ্যা নিয়ন্ত্রণের নিয়ামক। জীবের বংশবৃদ্ধির অত্যধিক প্রবণতার দরুন বিপুল সংখ্যক সন্তান উৎপাদন সত্ত্বেও তাদের প্রত্যেকটি প্রজাতির জীব সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি না ঘটার দৃষ্টান্ত অজস্র ও সহজদৃষ্ট।
হাতিরা ৯০ বছর জীবদ্দশায় ৬টির বেশি সন্তান প্রসব করে না। তাদের সবগুলো সন্তান বেঁচে রইলে ও এই জন্মহার প্রজন্মান্তরে অটুট থাকলে ডারউইনের হিসাব মতে ৭৪০ ও ৭৫০ বছরের মধ্যে পৃথিবীতে হাতির সংখ্যা দাঁড়াতো ১,৯০,০০,০০০। কিন্তু বাস্তবে তা ঘটেনি। বিশ্বখ্যাত শ্রেণীবিন্যাসবিদ ক্যারোলাস লিনিয়াস দেখিয়েছেন যে একটি বর্ষজীবী ওষুধি মাত্র ২টি বীজ ফলালে ও তা থেকে ২টি চারা গজালে এবং প্রজন্মান্তরে অভিন্ন ঘটনা অব্যাহত থাকলে ২০ বছরে ওষুধির সংখ্যা দাঁড়াবে ১০ লক্ষ। অথচ বছরের মাত্র ২টি বীজ ফলায় এমন প্রজাতি পৃথিবীতে দুষ্প্রাপ্য। একটি গাছ বছরে লক্ষ লক্ষ বীজ ছড়ায়, কিন্তু তাদের সংখ্যা তো তেমন বাড়ে না। একটি মাছের পেটে যে পরিমাণ ডিম থাকে তার সামান্য অংশ থেকে জন্মানো সবগুলো পোনা বেঁচে থাকলে ও একই প্রক্রিয়া পুনরাবৃত্ত হলে মাত্র কয়েক বছরে ওই একজাতীয় মাছেই পৃথিবীর তাবৎ জলাশয় ভরে উঠত। এইসব দৃষ্টান্ত যৌক্তিক, কিন্তু প্রত্যক্ষ দৃষ্ট বা পরীক্ষালব্ধ নয়। ডারউইন স্বচক্ষেও এমন বহু নজির দেখেছেন। ইউরোপীয়রা আর্জেন্টিনায় বসতি স্থাপনের আগে সেখানে কোনো ঘোড়া ছিল না। ১৮৩২ সালে ডারউইন সেখানে অগণিত ঘোড়া দেখতে পান, যেগুলো ওইসব লোকের সঙ্গে আসা নগণ্য সংখ্যক ঘোড়াঘুড়িরই বংশধর। কয়েক বছরের মধ্যে এই সংখ্যা বৃদ্ধি বিস্ময়কর। অস্ট্রেলিয়ায় খরগোশ আমদানির ফলেও তাই ঘটেছিল। শত্রুহীন পরিবেশে অঢেল খাবার, কম মৃত্যুহার, নির্বিঘ্ন অবাধ বংশবিস্তারের সুযোগই এমন সংখ্যা বৃদ্ধির হেতু। দক্ষিণ আমেরিকায় ডারউইন জীবজন্তু সংগ্রহের সময় উট পাখি শিকার করেছেন এবং লক্ষ্য করে দেখেছেন যে পর্যাপ্ত ডিম পাড়া সত্ত্বেও ওদের তেমন সংখ্যা বৃদ্ধি ঘটে না। ডারউইন ডাউনগায়ে একদিন এক জায়গায় ইংলিশ অর্কিডের ২৪,০৮০টি বীজ গোনেন এবং হিসেব করেন যে এগুলোতে চারা গজালে ও প্রজন্মান্তরে তা পুনরাবৃত্ত হলে এই অর্কিড পৃথিবীতে একচ্ছত্র দখল কায়েম করত। কিন্তু তা হয় না। টিকে থাকার প্রচণ্ড লড়াই এদের সংখ্যা একটা সীমানায় আটকে রাখে। ম্যালথাসের সূত্র থেকে ডারউইন জীবজগতের অস্তিত্বের সংগ্রামের অর্থাৎ স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের মতো একটি প্রবল পরাক্রান্ত প্রক্রিয়ার অস্তিত্ব আবিষ্কার করেন। প্রক্রিয়াটি সহজদৃষ্ট হলেও তার মতে তার বিস্তার ও গভীরতা সহজবোধ্য নয়। মনোরম শান্ত প্রাকৃতিক পরিবেশে কাকলিমুখর পাখিদের দেখে আমরা অনায়াসেই ভুলে যাই যে তারা কীটপতঙ্গ ও ফল ফলাদি খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ অবিরাম অন্য জীবন ধ্বংস করে চলে। আবার ওই পাখি এবং তাদের ছানাগুলো খাওয়ার জন্য ওত পেতে থাকে শিকারী জীবজন্তুর দঙ্গল। অবশ্য অস্তিত্বের সংগ্রাম সর্বত্র রক্তারক্তি রূপ লাভ করে না। মরুকিনারে দাঁড়ানো যে গুলমটি, সে নীরবে লড়ে শুষ্কতার বিরুদ্ধে। একটি গাছ হাজার হাজার বীজ ছড়িয়েও একটি চারা বাঁচাতে পারছে না অন্যান্য আগাছার সঙ্গে প্রতিযোগিতায়, যারা ইতিমধ্যে আশপাশের জমিতে পাকাপোক্ত দখল কায়েম করেছে। তাছাড়া গজালেই কি? মাথা মুড়িয়ে দেওয়ার জন্য আছে কীটপতঙ্গ, গরু ছাগল। ধরা যাক গাছের ডালে পরগাছার ঝোপ, রঙিন ফলের পসরা সাজিয়ে বসেছে পাখির আশায়। ওরাই তার বীজ ছড়াবে। কিন্তু বনে তো আরও গাছপালা আছে, তাদেরও রঙিন ও সুস্বাদু ফল আছে, তারাও পাখির মন কাড়ার চেষ্টা করছে। অর্থাৎ এখানেও একই প্রতিযোগিতা। পরগাছার এক অদৃশ্য লড়াই চলছে অন্যান্য গাছের সঙ্গে। ডারউইন খুব ছোট একটা জায়গায় একটা আনুষঙ্গিক পরীক্ষা চালান। এক বসন্তে ২:৩ ফুট আয়তনের এক টুকরো জমি খুঁড়ে পরিষ্কার করে সেখানে রোজ তিনি গজানো আগাছার চারা গুনতেন। গোটা মৌসুমে জন্মে ৩৫০টি চারা। অন্য আগাছার প্রতিযোগিতা না থাকলেও তাদের বাড়বাড়ন্ত ঘটেনি। ২৯৫টি মুড়িয়ে দিয়েছিল খোলহীন শামুক আর ফড়িংরা। আগাছার টিকে থাকার এই লড়াইটি ছিল খুবই তীব্র। তাতে মারা পড়েছিল ৮৩%। তিনি আচষা একখণ্ড জমিতেও ১৫ রকমের বীজ বোনেন, যাতে এরই মধ্যে জাঁকিয়ে বসা আগাছার সঙ্গে লড়াই করে তারা গজায়। ১৫টি মাথা তুলেছিল, কিন্তু বাঁচেনি একটিও। ডারউইনের আরেকটি পর্যবেক্ষণও উল্লেখযোগ্য। বাড়ির কাছে পুরনো বাথানে একটা ফার গাছ, পাশে খানিকটা জায়গা বেড়া দিয়ে আটকানো। সেখানে অনেকগুলো কম বয়সী ফার চারা, যেন কারো লাগানো, কিন্তু বাইরে কোথাও একটিও চারা নেই, সব সাফসুত্র। ডারউইন ওই মাঠে ঘাসের আড়ালে নানা আকারে শত শত ফার চারার ধর খুঁজে পান। ওগুলো মুড়িয়ে দিয়েছিল গরু ছাগলেরা। ১ বর্গগজে গুনলেন ৩২। একটিও ঘাসের ওপর মাথা তুলতে পারেনি। কেটে দেখলেন একটিতে ২৬ বর্ষ বলয়, অর্থাৎ ৬০ শতক বয়সী
মাটির সঙ্গে মিশে আছে ঘাসখোর জন্তুদের গোগ্রাসের চাপে। এই লড়াই না থাকলে গোটা মাঠ এতদিনে ফার বন হয়ে উঠত। ডারউইন জীবজগতে আরেক ধরনের লড়াইও লক্ষ্য করেন, যেখানে কয়েকটি প্রজাতি একত্রে জীবন ও মৃত্যুর জালে বিজড়িত। একটি এলাকায় ক্লোভারের অর্থাৎ এক ধরনের মেঠো আগাছা, ক্লোভারের বীজ হওয়া না হওয়া পরাগায়নে আসা ভোমরার উপর নির্ভরশীল। কিন্তু ভোমরাদের হ্রাসবৃদ্ধির সঙ্গে যুক্ত মেঠো ইঁদুরের সংখ্যা, কারণ তারা ভোমরার চাক নষ্ট করে ফেলে বলে তাদের সংখ্যাহানি ঘটে। কিন্তু আশপাশের গায়ের গৃহস্থরা বেড়াল পুষলে তাতে ইঁদুরের সংখ্যা কমে। অতএব গোটা ছবি, গৃহস্থের ঘরে বেশি বেড়াল থাকলে মাঠের ইঁদুর কমে, তাতে ভোমরার সংখ্যা বাড়ে, ফলে ক্লোভার বেশি সংখ্যায় পরাগায়িত হয় ও অধিক বীজ ফলায়। মাঠে তখন অঢেল ক্লোভার ফলে এবং জমির উর্বরতা বাড়ে। কৃষকের কপাল খোলে, বেড়ালের খাবারের অভাব ঘটে না। ক্লোভার, ভোমরা, ইঁদুর ও বেড়ালের অস্তিত্ব ও সংগ্রামের এই ছবি জীবজগতের আন্তঃসম্পর্কের জটিলতার একটি দৃষ্টান্ত। একই খাদ্য, অভিন্ন সুযোগ সুবিধার দাবিদার একই প্রজাতির সদস্যদের মধ্যে এই লড়াই অত্যন্ত তীব্র। একটি গাছের নিচে স্তূপীকৃত বীজ থেকে গজানো চারাদের মধ্যে মাটির সার ও সূর্যের আলোর জন্য চরম লড়াই বাঁধে। এখানে একের মৃত্যু, অন্যের জীবনের আশ্বাস। এই কাড়াকাড়ি জীবজগতের সর্বত্র সহজ দৃষ্ট। স্কটল্যান্ডে মিশেল থ্রাস পাখির সংখ্যা বাড়লে গায়ক থ্রাসের সংখ্যা কমে। এশীয় ক্ষুদে আরশোলা রাশিয়ায় পৌঁছে স্থানীয় বড় জাতের আরশোলাদের খেদিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ায় আমদানি করা মৌমাছিরা স্থানীয় বুনো মৌমাছিদের নিশ্চিহ্ন করে ফেলেছে। এক প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির, আবার একই প্রজাতির সদস্যদের মধ্যে পারস্পরিক লড়াই। আমরা জানি জীবের সংখ্যা বৃদ্ধি এবং খাদ্য ও সুযোগ সুবিধার সীমাবদ্ধতার জন্য ঘটে। এই সংগ্রামে জড়িয়ে আছে গোটা জীবজগৎ, স্থায়ী বাসিন্দা ও নবাগত হামলাকারী, বিজিত ও বিজয়ী, শিকার ও শিকারী। এতে বিপুল সংখ্যক জীবের মৃত্যু ঘটে, বেঁচে থাকে সামান্য কিছু। অস্তিত্বের এই ব্যাপক ও নিষ্ঠুর সংগ্রামে যারা বাঁচে, তারা দৈবক্রমে বেঁচে যায় না, বাঁচে এমন কিছু শারীরিক বা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের দরুন, যা এই লড়াইয়ে টিকে থাকার জন্যে অন্যদের তুলনায় তাদের কিছুটা সহায়তা যোগায়। এখানে চেষ্টা, ইচ্ছা ইত্যাদি লামার্কীয় ধারণা নিতান্তই নিরর্থক। অর্থবহ হল জন্মগতভাবে পাওয়া কোনো বৈশিষ্ট্য, রং, পাতার খাঁজ, পাখনার দৈর্ঘ্য, লোমের ঘনত্ব ইত্যাদি। সবুজ রঙের পত্রভুক ফড়িংদের মধ্যে যার রং পাতার সঙ্গে যত বেশি লাগসই, তার পক্ষে পতঙ্গভুক প্রাণী, পাখি, ব্যাঙ বা গিরগিটির চোখে পড়ার আশঙ্কা তত কম, বেঁচে থেকে বংশবিস্তারের সম্ভাবনা তত বেশি। গাছের বাকলভুক পতঙ্গের চিত্রবিচিত্র ধূসর রঙের ব্যাপারেও ওটা সত্যি। গাছপালার গায়ে বেশি কাঁটা বা লোম থাকলে কিংবা সেগুলো বেশি বিস্বাদ হলে তৃণভোজীদের হাত থেকে তাদের রক্ষা লাভের সম্ভাবনা বাড়ে। যে ফুল যত বেশি গন্ধ ভরা বা আকর্ষী পরাগায়িত হওয়ার সম্ভাবনাও তার তত বেশি। এই যে সামান্য একটু বৈশিষ্ট্য, সেটা সুতীব্র জীবন সংগ্রামে একটা জীবের টিকে থাকার সহায়ক হতে পারে। সে এরই দৌলতে অন্যদের হারিয়ে দিতে পারে, বেঁচে থেকে বংশ বৃদ্ধি করতে পারে। পক্ষান্তরে ক্ষতিকর অর্থাৎ অস্তিত্বের সংগ্রামের পক্ষে নেতিবাচক বৈশিষ্ট্যের ধারক ও বাহকরা লড়াইয়ের শুরুতেই খতম হয়ে যায়। আপন বৈশিষ্ট্যগুলো বংশান্তরণের সুযোগই পায় না। অতঃপর সুস্পষ্ট যে এখানে কোনো বৈশিষ্ট্যের উপযোগিতা বা অনুপযোগিতার নির্ধারক প্রকৃতি স্বয়ং, সেই নির্বাচক, অনেকটা প্রজনবিদ মানুষের মতো। এভাবেই ডারউইন প্রকৃতির রাজ্যে মানুষ্যকৃত কৃত্রিম নির্বাচনের একটি বিকল্প আবিষ্কার করেন। একেই তিনি বলেছেন প্রথমে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন, পরে হার্বার্ট স্পেন্সারের পরিভাষা অনুসারে যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। হার্বার্ট স্পেন্সারের জন্ম 1820 সালে, মৃত্যু 1903 সালে। ডারউইনের জীববিবর্তন তত্ত্বের ভিত্তি হল 3টি বাস্তবস্থা অর্থাৎ ফ্যাক্টস ও 2টি অনুসিদ্ধান্ত বা কনক্লুশন। বাস্তবাবস্থাগুলো: 1. জীবের অত্যধিক বংশবৃদ্ধির প্রবণতা, তাদের সংখ্যা বাড়ে গুণোত্তর প্রগতিতে অর্থাৎ 2, 4, 8, 16 এই হারে। 2. তা সত্ত্বেও প্রত্যেক প্রজাতির জীব সংখ্যা মোটামুটি একই থাকে। 3. প্রজাতির সদস্যরা সামান্য হলেও পরস্পর থেকে কিছুটা পৃথক হয়। মানুষের মধ্যে একমাত্র যমজ ছাড়া এক পিতামাতার সন্তানরা কখনোই সম্পূর্ণ অভিন্ন নয়। অনুসিদ্ধান্ত 1. প্রথম 2 বাস্তবাবস্থা থেকে স্পষ্ট যে
জীবজগতের টিকে থাকার অর্থাৎ অস্তিত্বের একটি সংগ্রাম নিরন্তর বিদ্যমান এবং এই সংগ্রামই প্রত্যেকটি প্রজাতির জীব সংখ্যা সীমিত রাখে। 2. সংগ্রামে শুধু যোগ্যতমেরই জয় হয়, অযোগ্যরা লোপ পায়। এটাই প্রাকৃতিক নির্বাচন। অস্তিত্বের সংগ্রামে কে যোগ্যতম? টিকে থাকার অধিকার কার? আমরা এখন জানি বংশসূত্রে পাওয়া বৈশিষ্ট্যের দৌলতে যে প্রকৃতির কাছে অন্যদের তুলনায় কিছুটা সুবিধাভোগী, সেই অস্তিত্বের সংগ্রামে টিকে থাকে। অন্যরা পরাজিত ও বিলুপ্ত হয়। কিন্তু কেউ চিরকালীন যোগ্যতার সনদ পায় না। তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয়, বাছাই চলে, সংখ্যাগুরুর লুপ্তি ঘটে, সংখ্যালঘু টিকে থাকে। এই নির্বাচনের চাপের মুখে হাজার হাজার প্রজন্মে একটি প্রজাতি ক্রমাগত নতুন নতুন বৈশিষ্ট্য অর্জন করে শেষ অবধি আরও একটি নতুন প্রজাতি হয়ে ওঠে। এই রূপান্তর প্রক্রিয়ায় জীবের জন্মলব্ধ পরিবৃত্তিগুলির অর্থাৎ ভেরিয়েশনসের ওপর কাজ করে প্রকৃতি। একটি নতুন প্রজাতি গড়ার ক্ষেত্রে এগুলোই তার কাঁচামাল। সে অনুকূল পরিবৃত্তিকে আমল দেয়, অনুপযোগীদের নাকচ করে। প্রাকৃতিক নির্বাচন তাই জীব বিবর্তনের চালিকা শক্তি। প্রাকৃতিক নির্বাচনের কাঁচামাল হিসেবে প্রকৃতির রাজ্যে জীবগোষ্ঠীর মধ্যে পরিবৃত্তির অঢেল অস্তিত্ব খুঁজে পেতে ডারউইনের কোনোই অসুবিধে হয়নি। বিগল ভ্রমণে উদ্ভিদ ও প্রাণী সংগ্রহের ব্যাপক অভিজ্ঞতা ছাড়াও তিনি দীর্ঘ 20 বছরে গোটা পৃথিবীর সিরিপিডার, এটা এক ধরনের কবচি যারা জাহাজ, জলমধ্য, পাথর ও নানা আশ্রয় আঁকড়ে থাকে, গোটা পৃথিবীর সিরিপিডার শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করার সময় একই প্রজাতির বিভিন্ন সদস্যের নানা পার্থক্য সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হন। বিভিন্ন প্রজাতির অধস্তন বর্গ হিসেবে উপপ্রজাতি, ভ্যারাইটির অস্তিত্ব তো আসলে প্রজাতির নমনীয়তারই প্রকৃতিদত্ত প্রমাণ এবং পরিবৃত্তি সঞ্চয় ছাড়া তা অসম্ভব। অধিকন্তু তাকে সাহায্যের জন্য সর্বদাই প্রস্তুত ছিলেন প্রখ্যাত বিজ্ঞানীরা হুকার, লায়েল, হাক্সলি, এসা গ্রে, ওয়াটসন প্রমুখ। পরিবৃত্তির সমৃদ্ধ ভাণ্ডার থাকলেও এগুলোর ওপর প্রাকৃতিক নির্বাচনের চাক্ষুষ প্রমাণ উপস্থাপন সহজবোধ্য কারণেই অসম্ভব। এই প্রক্রিয়াটি অত্যন্ত ধীর, ক্ষেত্রবিশেষে হাজার হাজার বছর দীর্ঘ এবং তা অবলোকনের পক্ষে মানুষের পরমায়ু অত্যন্ত সীমিত। তাই বিবর্তনের বাস্তবতা পরোক্ষ প্রমাণ নির্ভর এবং তেমন প্রমাণ ডারউইন কুড়িয়ে এনেছেন জীববিদ্যার যাবতীয় ভাণ্ডার খুঁড়ে এবং অঢেল পরিমাণে। কিন্তু সত্যি কিভাবে প্রাকৃতিক নির্বাচনে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে? ডারউইন প্রদত্ত একটা কল্পনা দৃষ্টান্ত এরূপ। আবার সেই ক্লোভার আর ভোমরা। ধরা যাক হঠাৎ ভোমরা লোপ পেল। অস্তিত্বের সংগ্রামে এমন লুপ্তি জীবজগতের সাধারণ ঘটনা এবং তাতে পরাগায়নে ভোমরার ওপর সর্বৈব নির্ভরশীল ক্লোভারের বিলয়ও আসন্ন হয়ে উঠল। কিন্তু লক্ষ লক্ষ ক্লোভার ঝোপের মধ্যে এমন 2-4টি গাছ অবশ্যই থাকবে যাদের ফুলের দলমণ্ডল একটু খাটো এবং খাটো সুরলা মৌমাছির পক্ষে তা থেকে মধু সংগ্রহ সম্ভব। এক্ষেত্রে শুধু ওই কয়েকটি ক্লোভারই ফলবন্ত হবে, বীজ ছড়াবে ও বেঁচে থাকবে। অন্যরা পরাগায়নের অভাবে বীজ উৎপাদনে ব্যর্থ হয়ে লোপ পাবে। অতঃপর এই ধরনের ক্লোভারের নতুন প্রজন্মে বেশি সংখ্যায় খাটো দলওয়ালা গাছ জন্মাবে। মৌমাছিদের সঙ্গে তাদের নতুন ও স্থায়ী সম্পর্ক গড়ে উঠবে এবং ক্রমে গোটা মাঠ কেবল এই জাতীয় ক্লোভারে ভরে উঠবে। আবার আরেকটি সম্ভাবনাও আছে, ভোমরাবিহীন মাঠে আসা খাটো সুরো মৌমাছির মধ্যে এমন কিছু মৌমাছি থাকা সম্ভব যাদের সুর ভোমরার মতোই লম্বা ও গড়নও কিছুটা আলাদা। এদের সামনে এখন নূতন সুযোগ। প্রতিদ্বন্দ্বী ভোমরা নেই, আছে অঢেল মধুভাণ্ড, সুতরাং তাদেরই রমরমা। সাধারণ মৌমাছিরা তখন তাদের কাছে হেরে যাবে। সামান্য লম্বা সুরের অনুকূল পরিবৃত্তির দৌলতে ওই অল্প সংখ্যক মাছি দ্রুত বংশ বৃদ্ধি করবে এবং কয়েক বছরের মধ্যে পরিস্থিতি না বদলালে মৌমাছির একটি নতুন জাত প্রতিষ্ঠা করবে। বহুদিন পর বিজ্ঞানীরা যখন খাটো দলমণ্ডলের ক্লোভার ও লম্বা সুরলা মৌমাছি খুঁজে পাবেন এবং তাদের জাতগোত্র শনাক্ত করতে বসবেন, তখন এদের নতুন প্রজাতি না হলেও উপপ্রজাতি বা ভ্যারাইটির মর্যাদা অবশ্যই দেবেন। গোটা ব্যাপারটাই কাল্পনিক, কিন্তু এমন সম্ভাবনা মোটেই কাল্পনিক নয়। প্রজাতি থেকে ভ্যারাইটি, ভ্যারাইটি থেকে উপপ্রজাতি, শেষত একটি নতুন প্রজাতির উৎপত্তি অবশ্যই সম্ভব। অন্যথায় একটি প্রজাতির মধ্যে প্রায়ই একাধিক ভ্যারাইটি থাকে কেন? প্রকৃতি যেখানে পরিবর্তনশীল, প্রজাতি সেখানে স্থবির হলে তার বিলয় অবশ্যম্ভাবী। প্রজাতিতে স্বতঃস্ফূর্ত পরিবৃত্তির উৎপত্তি
তার গতিশীলতার লক্ষণ, অব্যাহত অস্তিত্বের শর্ত। প্রাকৃতিক নির্বাচন ব্যতীত কিভাবেই বা নতুন ভ্যারাইটি জন্মায় ও টিকে থাকে? প্রাকৃতিক নির্বাচনের একটি চাক্ষুষ দৃষ্টান্তও আছে, সম্ভবত একটাই। 18 শতকের গোড়ার দিকে ইংল্যান্ডে একটি মথের, বিস্টন বিউটোলারিয়া, ধূসর ও সাদা দাগ ফুটকি দুটি ভ্যারাইটির মধ্যে শেষেরটির আধিক্য দেখা যেত। ইংল্যান্ডের প্রকৃতি তখনও কলকারখানার ধোঁয়ার ধুলকালিতে মলিন হয়ে ওঠেনি, তাই ধূসর মথেরা সহজেই তাদের স্বাভাবিক শত্রু পাখি, টিকটিকি ইত্যাদি চোখে পড়ত। বংশবিস্তারে তেমন সুযোগ পেত না। কিন্তু দাগ ফুটকি সাদা মথের জন্য পরিবেশটি ছিল আদর্শ। গাছের বাকল কিংবা তাতে গজানো লাইকেনের রঙের সঙ্গে মিলে দরুন তারা চমৎকারভাবে গা ঢাকা দিয়ে শত্রুদের নজর এড়াতে পারত। বলা বাহুল্য, প্রকৃতি তাদেরই আনুকূল্য দিয়েছিল এবং ধূসর মদদের হটিয়ে তারা গোটা ইংল্যান্ডে আপন দখল কায়েম করেছিল। কিন্তু শতাব্দীকালের মধ্যে অবস্থার পরিবর্তন ঘটে। কলকারখানার ধোঁয়া শহর ও শিল্পাঞ্চলের আশপাশের এলাকাগুলিকে মলিন করে তোলে। এবার প্রকৃতির পক্ষপাত গেল ধূসর মথের দিকে, কেননা তার রংটি আত্মরক্ষার অনুকূল। তাই তাদের এলাকা ভাগ হয়ে গেল। শহরের আশপাশের কালিঝুলি মাখা এলাকা গেল ধূসরদের দখলে, আর গ্রামাঞ্চলের পরিচ্ছন্ন প্রকৃতির এলাকা পেল সাদারা। মোটামুটি এই অবস্থা এখনও টিকে আছে, যদিও সাদাদের রাজ্যসীমা ক্রমেই বাড়ছে। কেননা কলকারখানায় কয়লার বদলে বিদ্যুৎ আসায় শহরের পরিবেশও পরিচ্ছন্ন হয়ে উঠছে এবং ধূসর মথেরা শত্রুর হাতে বেশি বেশি খতম হচ্ছে। মনে রাখা প্রয়োজন, ধূসর ও সাদা দাগ ফুটকি মথেরা একই প্রজাতিভুক্ত। তারা সবাই বিস্টন বিউটোলারিয়া প্রজাতির একটি প্রধান বৈশিষ্ট্য স্বপ্রজনন, অর্থাৎ ইনব্রিডিং, অর্থাৎ তারা অবাধে পরস্পরের সঙ্গে মিশে সন্তান উৎপাদন করতে পারে। তাতে রং বা অন্যান্য পার্থক্য বাধা হয়ে ওঠে না। আমাদের মতগুলি যেভাবে বিভিন্ন অঞ্চলে আলাদা হয়ে গিয়েছিল, তার কোনো পরিবর্তন না ঘটলে এবং তাদের মধ্যে মেলামেশা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে প্রাকৃতিক নির্বাচনে শত শত বছরে তারা অবশ্যই পরস্পর থেকে আরও নানা নতুন নতুন বৈশিষ্ট্যে পৃথক হয়ে পড়ত। তাতে তাদের মধ্যে স্বপ্রজনন বন্ধ হয়ে যেত এবং তারা হয়তোবা দুটো পৃথক প্রজাতিতেও বিভক্ত হয়ে পড়ত। কিন্তু ইংল্যান্ডে তা ঘটেনি, কেননা এখানে এমন কঠোর অন্তরণ অসম্ভব। কিন্তু যেখানে সেটা ঘটেছে সেখানে নতুন প্রজাতি জন্মেছে বৈকি। স্বতঃস্ফূর্ত পরিবৃত্তির উদ্ভব কিন্তু প্রজাতি ভবনের জন্য যথেষ্ট নয়, অর্থাৎ স্পেসিয়েশনের জন্য। প্রজাতির সদস্যরা স্বপ্রজননক্ষম বিধায় জন্মলব্ধ এইসব পরিবৃত্তি মিশ্রিত তরলিত হতে থাকে, কোনো নির্দিষ্ট লক্ষ্যে পুঞ্জীভূত হতে পারে না। তাই তাতে নতুন প্রজাতির উদ্ভবও ঘটে না। নতুন প্রজাতি সৃষ্টির জন্য তাই প্রজনন প্রতিবন্ধ আবশ্যক, কিন্তু পাশাপাশি বসবাসে তা অসম্ভব। ভৌগোলিক অন্তরণ, অর্থাৎ জিওগ্রাফিক্যাল আইসোলেশন, এই ধরনের প্রতিবন্ধ সৃষ্টি সহায়ক। ডারউইন গ্যালাপ্যাগসের বিভিন্ন দ্বীপে বিভিন্ন প্রজাতির যেসব চড়ুই ও কচ্ছপ দেখেছিলেন, তাদের প্রজাতি ভবনে ভৌগোলিক অন্তরণের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রজাতি ভবনকে ভিনদেশজ প্রজাতি ভবন, অর্থাৎ অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন বলে। একটি প্রজাতির সদস্যরা পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় নতুন পরিবেশে দীর্ঘকাল বসবাস করলে পৃথক পৃথক পরিবেশের চাপে নতুন নতুন অভিযোজনায়, অর্থাৎ অ্যাডাপ্টেশনে, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনে নতুন নতুন বৈশিষ্ট্য লাভ করে বলে মাতৃ প্রজাতি ও ভাতৃ প্রজাতি থেকে ক্রমেই আলাদা হতে থাকে এবং শেষ পর্যন্ত পরস্পরের অচেনা হয়ে ওঠে। অতঃপর তাদের পাশাপাশি রাখলেও সাধারণত স্বপ্রজনন ঘটে না, অর্থাৎ ততদিনে তাদের মধ্যে প্রজনন প্রতিবন্ধ পাকাপোক্ত হয়ে গেছে। এভাবেই ভিনদেশজ প্রজাতি ভবন ঘটে। কিন্তু ডারউইন ভিনদেশজ প্রজাতি ভবনকে প্রজাতি উৎপত্তির একমাত্র ধরন ভাবেননি, বরং সমদেশজ প্রজাতি ভবনকেই, অর্থাৎ সিম্প্যাট্রিক স্পেসিয়েশনকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি থেকে একটি প্রজাতির সদস্যদের পক্ষে বংশানুসৃত পরিবৃত্তির দৌলতে পৃথক পৃথক ধারায় বিকশিত হওয়া আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হয়। স্বপ্রজনন এক্ষেত্রে প্রধান বাধা। কিন্তু একটি প্রজাতির একত্রবাসী সদস্যদের মধ্যেও প্রজনন প্রতিবন্ধ গড়ে ওঠা অসম্ভব নয়। ডারউইন বাস্তু সংস্থানিক অন্তরণের কথা, মৌসুমী প্রজনন মৌসুমের সামান্য রদবদল ইত্যাদি সম্পর্কে ভেবেছেন। সব কুকুরই এক প্রজাতিভুক্ত, তারা স্বপ্রজননক্ষম। কিন্তু একটি গ্রেহাউন্ড ও একটি মিনি পুডলের মধ্যে উচ্চতার তারতম্যের দরুন প্রজনন অসম্ভব।
ইচ্ছে থাকলেও দেহ কাঠামো এখানে বাধা। তেমনি বাধা হতে পারে রং, গলার স্বর, প্রজননাঙ্গের গড়নের সামান্য পরিবর্তন ইত্যাদির মতো পরিবৃত্তিজাত সাধারণ তারতম্য। এগুলোর প্রভাবে একটি প্রজাতি বিভক্ত ও শাখায়িত হতে থাকে। তারা অবশ্যই ভ্যারাইটি হিসেবে মাতৃপ্রজাতির সঙ্গে সহাবস্থান করে, কিন্তু পরিবেশের পরিবর্তন ঘটলে, অভিযোজনার চাপ বাড়লে, অস্তিত্বের সংগ্রাম তীব্রতর হয়ে উঠলে, এইসব শাখার কোনোটির কোনো বৈশিষ্ট্য সুবিধাজনক হয়ে উঠলে কেবল সেই প্রকৃতির আনুকল্য পাবে, তার বাড়বড়ন্ত দেখা দেবে, অন্যরা দুর্লভ হয়ে উঠবে, এমনকি লোপ পেতেও পারে। তাই সমদেশজ প্রজাতি ভবনও সম্ভব, এবং সম্ভব বলেই দুনিয়াজোড়া লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ঘটেছে। প্রজাতির উৎপত্তির তত্ত্বের অসুবিধা অধ্যায়ে ডারউইন তার প্রধান প্রতিপক্ষ ধর্মবিদদের একটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। চোখের মতো একটি অসাধারণ প্রত্যঙ্গের উৎপত্তি কি বিবর্তনের যান্ত্রিক নিয়মে সম্ভব? চোখের মতো কোমল প্রত্যঙ্গ শিলীভূত হওয়ার আগেই বিনষ্ট হয়ে যায়, সুতরাং ভূতত্ত্ব থেকে কোনো সহায়তা পাওয়ার সম্ভাবনা তার ছিল না। তিনি এজন্য বিবর্তনের ইতিহাস হাতড়াননি, বিদ্যমান বর্তমান থেকেই উদ্ধার করেছেন তার জবাব। অনুদ্ভিন্ন চোখ থেকে অত্যন্ত জটিল চোখ পর্যন্ত বিকাশের একটি ক্রমবিন্যস্ত ধারা দেখানো তার পক্ষে কঠিন হয়নি। আজকে জীবন্ত প্রাণীকুলে, বিশেষত কেঁচো থেকে পতঙ্গ পর্যন্ত চক্ষু বিবর্তনে একেবারে অঙ্কুর থেকে সবগুলো অন্তর্বর্তী ধাপসহ পূর্ণাঙ্গ চোখের উদাহরণ রয়েছে। সুতরাং চোখ দৈবসৃষ্ট এমন দাবি নাকচ করা ডারউইনের পক্ষে কঠিন হয়নি। ভূতত্ত্ব ছিল ডারউইনবাদের জন্য একাধারে সহায় ও সমস্যা। পৃথিবীর বয়স তৎকালীন বিজ্ঞানীদের হিসেবে ওল্ড টেস্টামেন্ট নির্ধারিত ৬,০০০ বছরের সময়সীমা বহুগুণ অতিক্রম করলেও তাতে প্রাকৃতিক নির্বাচনের মতো অত্যন্ত মন্থর প্রক্রিয়ায় প্রজাতির উৎপত্তির সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ডারউইন নিজেই স্তন্যপায়ীর বিবর্তনের জন্য ৩০ কোটি বছরের সময়সীমা নির্ধারণ করেন, অথচ পদার্থবিদরা তখন পৃথিবীর সর্বোচ্চ বয়স ধরেছিল মাত্র ১০ কোটি বছর। তাই প্রাকৃতিক নির্বাচনের গতিবেগ বৃদ্ধি অত্যাবশ্যক হয়ে উঠেছিল। ওয়ালেস হিমযুগে অস্তিত্বের সংগ্রাম তীব্রতর হয়ে উঠেছিল বলে প্রাকৃতিক নির্বাচনের বেগ বৃদ্ধি ঘটে এমন যুক্তি দেখান। ডারউইন আশ্রয় খোঁজেন লামার্কের অর্জিত পরিবৃত্তির বংশানুসৃতিতে। আজ আমরা জানি পৃথিবী ৫ কোটি বছরেরও বেশি বয়সী এবং প্রাণের উৎপত্তির পর পেরিয়েছে ৩০০ কোটি বছর। তাই জীববিবর্তনে প্রাকৃতিক নির্বাচনের আত্যন্তিক গতিবেগ নিষ্প্রয়োজন। লামার্কের অর্জিত পরিবৃত্তির বংশানুসৃতিও অত্যাবশ্যক নয়। পৃথিবীর ভূস্তরে বিন্যস্ত ফসিলে জীবগোষ্ঠীর কালানুক্রমিক ক্রমোন্নতির যে ছবিটি বিবৃত, তা বিবর্তনের একটি অকাট্য প্রমাণ। একটি ভূস্তরে বিদ্যমান ফসিল রাশি অন্যতর দূরবর্তী ভূস্তরে অনুপস্থিত দেখে ডারউইন উৎফুল্ল হন। ঘটনাটি তার ধারণার সঙ্গে অত্যন্ত লাগসই। অস্তিত্বের সংগ্রামে একটি প্রজাতির বিলোপ ঘটলে আর কখনোই তার পুনরাবির্ভাব ঘটে না। আপতন নির্ভর প্রাকৃতিক নির্বাচনের এটাই নিয়ম, এবং তা লামার্কের পুনরাবির্ভাব প্রত্যয়ের বিরোধী। লামার্ক লুপ্ত প্রজাতির পুনরাবির্ভাবে বিশ্বাসী ছিলেন এবং কালক্রমে লুপ্ত ডোডো পাখি আবারও জন্মাবে ভাবতেন। কিন্তু ফসিল সাক্ষ্যের একটি বাস্তবাবস্থা ডারউইনকে বিচলিত করেছিল। ৬০ কোটি বছর আগের কাব্রিয়ান যুগে বহু প্রজাতির প্রাণীর অঢেল প্রাচুর্য থাকলেও তারা প্রত্যেকেই সুসম্পূর্ণ, তাদের মধ্যে কোনোই অন্তর্বর্তী অসম্পূর্ণ প্রকারভেদ ছিল না। এগুলো এমন নিটল কেন? তবে কি প্রজাতির উৎপত্তি ঘটে অকস্মাৎ, ক্রমবিবর্তনের মাধ্যমে নয়? এমন ঘটনা তো ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব বিশ্বাসী প্রলয়বাদীদের মতধারার অনুকূল। ডারউইন অবশ্য এজন্য ফসিল গঠনের সীমাবদ্ধতা ও প্রাপ্ত ফসিল সংখ্যার ন্যূনতাকে দায়ী করেন, এবং কালক্রমে বিভিন্ন প্রাণীবর্গের অন্তর্বর্তী প্রকারভেদের ফসিল ডারউইনের সম্পূর্ণ অজানা ছিল। অন্তর্বর্তী প্রকারভেদ অর্থাৎ কানেক্টিং লিঙ্ক। অগত্যা পরিবৃত্তির সংখ্যা ও প্রগাঢ়তা বৃদ্ধির জন্য অধিক মাত্রায় তিনি লামার্কবাদের আশ্রয় নেন, কিন্তু তাতেও সুরাহা মেলে না। তাই জর্জ জ্যাকসন মিভার্ট প্রশ্ন তোলেন, এটা যদি এতটাই ফলপ্রসূ, তবে ইহুদিদের এখনও তাদের শিশুদের সুন্নত করতে হয় কেন? আমরা চীন দেশে মেয়েদের পা ছোট করার জন্যে লোহার জুতো ব্যবহারের কাহিনী জানি। শত শত বছর ধরে রেওয়াজটি চালু থাকা সত্ত্বেও সেখানে আজও সব মেয়েই স্বাভাবিক পা নিয়ে জন্মায়। জার্মান প্রাণীবিদ ভাইসমান ২০ প্রজন্ম ধরে ইঁদুরের লেজ কেটে কেটে তাদের মধ্যে প্রজনন ঘটিয়ে একটিও লেজহীন, এমনকি খাটো লেজ ইঁদুরও জন্মাতে পারেননি।
20 প্রজন্ম লেজের অব্যবহার তাদের বংশগতিতে কোনোই প্রভাব ফেলেনি। যারা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছেন তাদের সকলের মতো ডারউইনও আপন জটিল তত্ত্বের সবগুলো উপাঙ্গকে সমপর্যায়ের পরিপক্কতা দিতে পারেননি। পরিবৃত্তি সমস্যা তাকে আমৃত্যু চিন্তাক্লিষ্ট রেখেছিল এবং এই প্রহেলিকা তাকে লামার্কবাদের দিকে তাড়িত করেছিল। এসব সত্ত্বেও ডারউইনবাদ মানব চিন্তার ইতিহাসে একটি উজ্জ্বল মাইলফলক। এই তত্ত্বের ত্রুটি ও সীমাবদ্ধতা দূরীকরণের দায় উত্তরসূরিদের এবং তারা সেই কর্তব্য পালন করে চলেছেন। ডারউইনবাদের সঙ্গে আধুনিক বংশানুস্মৃতিবিদ্যার সংশ্লেষ ঘটছে, ফলত এই তত্ত্বের কোনো কোনো উপাঙ্গের পরিবর্তন ঘটছে, আর তাতে জীববিবর্তনবাদ দুর্বল হওয়ার বদলে আরও শক্তিশালী, আরও সুসম্পূর্ণ হয়ে উঠছে। যারা ডারউইনবাদের বিরোধী তারা আজও এই তত্ত্বের কোনো বিকল্প দাঁড় করাতে পারেননি, বরং বিবর্তনকে দৈব শক্তির আওতাধীন করার অপচেষ্টায় মদদ দিয়ে যাচ্ছেন।